এক অনাথ মেয়ে যার নাম ছিল লায়লা ঝড়বৃষ্টির মাঝে এক স্মৃতিহীন বুড়ো লোককে কাঁধে তুলে নিয়ে গিয়েছিল তার ভাঙা ঝুপড়িতে। মাত্র ৫ ঘণ্টা পরে ১০টা কালো বিলাসবহুল গাড়ি এসে থামল তার ঝুপড়ির সামনে। একটা রোগা ছেঁড়া কাপড় পরা মেয়ে হিমশীতল বৃষ্টিতে কাঁপতে কাঁপতে একটা সাদা চুলের খালি পায়ের বুড়োকে ভর দিয়ে হাঁটছিল। দুনিয়ার ঘৃণার চোখের সামনে লায়লা চুপচাপ তার শেষ উষ্ণতাটুকু এক অচেনা মানুষকে দিয়ে দিচ্ছিল। কেউ কল্পনাও করেনি যে মাত্র ৫ ঘণ্টা পরে ১০টা চকচকে বিলাসবহুল গাড়ি তার ঝুপড়ির কাছে এসে দাঁড়াবে। এমন একটা অবিশ্বাস্য মোড় যা সেই গরিব মাছ ধরা গ্রামের কেউ স্বপ্নেও ভাবতে পারত না। আজকের গল্পটা আপনাদের বলবে মানবতা আর দয়ার সেই অলৌকিক শক্তির কথা, যা কখনো কখনো জীবনকে একদম উল্টে দেয়। যদি আপনি বিপদে পড়তেন, তাহলে কি এক অচেনা মানুষের জন্য নিজের হাত বানাতেন? নিজের মতামত কমেন্টে জানান। সমুদ্রের বৃষ্টি সেই ছোট মাছ ধরা গ্রামের ওপর ঝড়ের মতো নেমেছিল। অস্থায়ী ছাদগুলোকে সাদা করে দিয়েছিল, আর সঙ্গে করে এনেছিল বালি আর পচা মাছের গন্ধ। সেই বাদামি বৃষ্টিতে একটা খুব রোগা মেয়ে ছেঁড়া বস্তাকে বুকে জড়িয়ে মাছের স্টলের পেছনে একটা পচা দেয়ালের সঙ্গে লেগে দাঁড়িয়েছিল। ঠান্ডা হাওয়ার ঝাঁপটা তার নীল হয়ে যাওয়া চামড়ায় চাবুকের মতো লাগছিল। বৃষ্টির জল তার উস্কো খুস্কো চুল থেকে ঝরছিল। কিন্তু লায়লা শুধু সেই বস্তাটাকে শক্ত করে ধরেছিল, যেটা ছিল তার একমাত্র সম্পত্তি। সেই সন্ধ্যায় বাজার একদম খালি ছিল। হঠাৎ বৃষ্টি নেমে লোকেরা জিনিস গুটিয়ে বাড়ি ছুটে গিয়েছিল। শুধু লায়লাই সেখানে দাঁড়িয়েছিল, যেন হাওয়া তাকে আটকে রেখেছিল। অথবা হয়তো এই কারণে যে তার ফিরে যাওয়ার মতো কোনো জায়গা ছিল না। মাছের স্টল থেকে একটা মোটা মহিলা বেরিয়ে এলো, হাতে প্লাস্টিকের চপ্পল নিয়ে গায়ে ভরা ইটের ওপর আছাড় মেরে বলল, অন্য কোথাও যা, বৃষ্টি হচ্ছে। এর মানে এই নয় যে তুই এখানে দাঁড়িয়ে লোকের রাস্তা ভিজিয়ে রাখবি। যা, নিজের কোণে চলে যা। লায়লা মাথা নিচু করল। তার গলা নুনের দানার মতো ধীর ছিল। চাচি, আমি শুধু একটু ভিজে যাওয়া থেকে বাঁচতে দাঁড়িয়েছি, খুব ঠান্ডা লাগছে। সেই মহিলা চিৎকার করে উঠল, ঠান্ডা? তোদের মতো গৃহহীনদের ঠান্ডা লাগার কি অধিকার আছে? ভাগ এখান থেকে। লায়লা ধীরে ধীরে এগোলো, এখনও সেই বস্তাটাকে শক্ত করে ধরেছিল, যার ভেতরে ছিল কয়েকটা প্লাস্টিকের বোতল আর পলিথিনের টুকরো। কিন্তু বাজারে তাকে দেখা চোখগুলোতে না দয়া ছিল, না স্পষ্ট বিদ্বেষ, শুধু একটা উদাসীনতা ছিল। এই ছোট মাছ ধরা গ্রামে লোকে নিজেদের ধারণা নিয়ে অনেক দিন ধরে বেঁচেছিল। আর লায়লা একটা অনাথ মেয়ে, যার কোনো ঠিকানা ছিল না, যে তার মায়ের তৈরি পাথরের কাছে একটা অস্থায়ী ঝুপড়িতে বড় হয়েছিল। এমন একটা নাম হয়ে গিয়েছিল যাকে লোকে এড়িয়ে চড়ত, যেন সে দুর্ভাগ্য নিয়ে এসেছে, যা অন্যদেরও লেগে যাবে। বাজারের কোণে চায়ের দোকানে রুকসানা নামের এক মহিলা ব্যঙ্গাত্মক চোখে তাকালো। ফিক করে হেসে এত ব্যঙ্গাত্মক চোখে তাকালো যেন পাশে বসা আর একজন মহিলা শুনতে পান। ধীর গলায় বিড়বিড় করল, আশপাশের মহিলারা শুনতে পেল। আবাগী বাচ্চা, ভগবানও এর ওপর রাগ করে। এত বড় হয়ে গেছে, এখনও কেউ নিয়ে যায়নি। নিশ্চয়ই আগের জন্মে গোটা গ্রামের কাছে ঋণী ছিল। ধীরে হাসি গুঞ্জন হল। লায়লা সব শুনল, কিন্তু কোনো উত্তর দিল না। মাথা নিচু করে বৃষ্টির গর্ত এড়িয়ে এগিয়ে গেল, যাতে কেউ তার লাল চোখ না দেখতে পায়। বাড়ির রাস্তা ছিল একটা ছোট কাদামাখা ঢালু পথ, যা সমুদ্রের ধার পর্যন্ত যেত, যেখানে খুব কম লোক যাওয়ার সাহস করত, কারণ সেখানকার মাটি সহজেই ধসে পড়ত। আর বাড়ি ছিল কয়েকটা বাঁকা বাঁশের কাঠামো, পুরনো ত্রিপল, টার পেপার আর জঞ্জাল থেকে আনা ব্যাকা টিনের টুকরো দিয়ে তৈরি। লায়লা ধীরে ধীরে হাঁটতে লাগল, কারণ তার ঘষা প্লাস্টিকের চপ্পল এত পিচ্ছিল হয়ে গিয়েছিল যে প্রতি পদক্ষেপে পিছলে যাচ্ছিল। তার ঝুপড়ি সেখানেই ছিল, যেন ঝড় সহ্য করার অভ্যাস হয়ে গিয়েছে। ত্রিপলের ছিদ্র থেকে বৃষ্টির জল টপ টপ করছিল। মাটির চুলায় উল্টো রাখা অ্যালুমিনিয়ামের বাসনে টপ টপ শব্দ হচ্ছিল। লায়লা বস্তাটা একটা হুকে ঝুলিয়ে দিল, একটা শুকনো কাপড়ে চুল মুছল, আর তারপর দেয়ালের পাশে বসে পড়ল। বাইরে ঢেউ নিয়মিত ধাক্কা খাচ্ছিল। হাওয়া টিলার ধারের বুনো ঘাসকে পেটাচ্ছিল। তার পেট ক্ষুধায় গড়গড় করছিল। লায়লা একটা প্লাস্টিকের বোতল তুলে নিল, তাতে থাকা বৃষ্টির জল একটা ভাঙা মাটির বাটিতে ঢেলে পিপাসা মেটাতে এক চুমুক দিল। কালকের খাবার ছিল মাত্র আধ বাটি পাতলা ডাল, যা বাজার থেকে কুড়োনো চাল দিয়ে তৈরি করা হয়েছিল। সে ঝুপড়ির কোণে তাকালো, যেখানে তার মায়ের পুরনো কুর্তা এখনও একটা স্মৃতি হয়ে চুপচাপ ঝুলছিল। তার মা মারা গিয়েছিল যখন লায়লার বয়স 14, ম্যালেরিয়ায়, কারণ ওষুধ কেনার পয়সা ছিল না। সেই দিন চোখ বন্ধ করার আগে মা লায়লার হাত ধরেছিল। তার গলা দুর্বল কিন্তু দৃঢ় ছিল।
লায়লা, মনে রাখিস, গরিবই পাপ নয়, কিন্তু মন্দ কাজ করা পাপ। যদি তোর রাখার মতো কিছুই না থাকে, তাহলেও নিজের ভালোত্ব বজায় রাখিস। লোকে তোকে ঘৃণা করুক, গালি দিক, তুই তাদের মতো হবি না। এই কথা একটা তেলের দিয়ার মতো ছিল, যা টিমটিম করছিল, কিন্তু লায়লার হৃদয়ে কখনো নিভল না। যদিও আজ এত ঠান্ডা, এত ক্ষুধা, তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, অপমান করা হয়েছে, তবুও সে কারোর ওপর রাগ করেনি, শুধু তার হৃদয় খালি লাগছিল। মাঝে মাঝে সে ভাবত, কাশ সে সমুদ্রের মাঝে একটা অজ্ঞাত বালির কণা হতো, যাকে কেউ মনে রাখত না, কেউ প্রত্যাখ্যানও করত না। হাওয়া আবার জোরে বইল, ত্রিপলের একটা টুকরো দড়ি থেকে খুলে গেল, যার ফলে ঝুপড়ির ছাদ বেঁকে গেল। লায়লা উঠে দাঁড়ালো, ত্রিপল ধরল, কলার তন্তু দিয়ে আবার বাঁধল। তার হাত ঠান্ডায় কাঁপছিল, ঠোঁট নীল হয়ে গিয়েছিল। যখন সে লড়াই করছিল, তখন সে অভ্যাসবশত বাদামি আকাশের দিকে তাকালো, আর তখনই সে একটা টলতে টলতে আকৃতি দেখল, পাথরের ওপার দিয়ে হাঁটছে। কাপড় ভিজে গিয়েছে, সাদা চুল উস্কো খুস্কো। পিঠ বেঁকে গেছে, যেন কোনো অদৃশ্য বোঝা চেপে আছে। সেই লোকের কাছে না ছাতা ছিল না চপ্পল, প্রতি পা একটা সংগ্রামের মতো ছিল। লায়লা তাকে দেখতে লাগল, তার হৃদয় একটা ধুকপুকানি মিস করল। সে গ্রামের লোক নয়। এই গ্রামে কেউ এমন কাপড় পরে না। পুরনো কিন্তু দামি উলের সোয়েটার, কাদায় মাখা প্যান্ট, আর হাতে কিছু একটা, হয়তো একটা নকল গোপ। সে আর ভাবার আগে হাওয়া বইল, আর তার গালে চোখের জল গড়িয়ে পড়ল, কিন্তু এবার সেটা আত্মদয়ার জন্য নয়। লায়লা নিজের ঝুপড়ির দরজায় পাথরের মতো দাঁড়িয়ে রইল, তার চোখ সেই টলমলে আকৃতি থেকে সরল না। বৃষ্টি আরও জোরে হল, যে শুকনো ফাটা মাটিও পাতলা কাদায় পরিণত হল। খালি ঝুপড়ির ছাদে জলের থাবড়ার শব্দ মেরুদণ্ডে শিহরণ জাগাচ্ছিল। সাদা চুলওয়ালা লোকটা কিছু দূরে একটা ভাঙা ছাদের নিচে বেহুশের মতো দাঁড়িয়েছিল, তার পাতলা হাত কাঁপছিল, খালি পা কাদায় মাখা, যেন দুনিয়ায় হারিয়ে যাওয়া একটা ছায়া। লায়লা তার ছেঁড়া শার্ট বুকে শক্ত করে চেপে ধরল, তার হৃদয় অদ্ভুতভাবে সংকুচিত হল। বৃষ্টিতে চুপচাপ দাঁড়িয়ে থাকা বুড়ো লোকের ছবি তাকে তার বাবার কথা মনে করিয়ে দিল। একটা ঝাপসা স্মৃতি সেই লোকের, যে তাকে আর তার মাকে একটা বড় ঝড়ে ফেলে চলে গিয়েছিল যখন সে মাত্র 4 বছরের। ওই একই সাদা চুল, ওই একই হারানো চোখ। যদিও লায়লার বাবার মুখ ঠিক মনে ছিল না, কিন্তু শূন্যতার ব্যথা তার হৃদয়ে গভীরভাবে খোদাই করা ছিল। ত্রিপলের ছিদ্র থেকে হাওয়ার একটা ঝাপটা লায়লাকে চমকে দিল। সে তাড়াতাড়ি ঝুপড়ি থেকে বেরিয়ে এলো, তার পা চটচটে কাদায় ডুবে গেল। প্রতি পদক্ষেপ যেন তার হৃদয়ের একটা চাপা আহ্বান থেকে পিছনে টেনে নিয়ে যাচ্ছিল। কাছে গিয়ে লায়লা দেখল, বুড়ো লোকটা প্রায় 70 বছরের, দুপলা পাতলা, তার ধূসর উলের সোয়েটার বৃষ্টির জলে লেগে গিয়েছে, প্যান্ট ওপরে নিচে, সাদা চুল হাওয়ায় ছড়িয়ে একটা পাখির বাসার মতো লাগছিল। সে সেখানে দাঁড়িয়েছিল, তার চোখ হারানো, ফাটা ঠোঁট কিছু অস্পষ্ট বিড়বিড় করছিল। আরহান, সারা, আমার পাপাকে ছেড়ো না। তার গলা গত ঝড়ের শেষ নিঃশ্বাসের মতো কর্কশ ছিল। লায়লা থমকে দাঁড়াল, সে পরিত্যক্ত বাজারের দিকে তাকালো, যেখানে কেউ ছিল না। দূরের বাড়ির দরজা বন্ধ, কেউ বাইরে উঁকি দেওয়ার কষ্ট করেনি, শুধু সে আর এই বুড়ো লোক এই বৃষ্টির সমুদ্রের মাঝে একা। সে দ্বিধা করল, তার হৃদয় বলল, ফিরে যা। সে নিজের যত্ন নিতে পারছে না, সে ক্ষুধার্ত ঠান্ডায় কাঁপছে, আর প্রতিদিন অগণিত তাচ্ছিল্যের চোখের সামনে পড়ে। তার কাছে আরেকটা অচেনা লোকের মতো ছেঁড়া হালের মানুষের বোঝা বইবার শক্তি কোথায়? কিন্তু তারপর লায়লার মায়ের কথা মনে পড়ল। সেই রাতগুলোর যখন তারা ঝুপড়িতে গুটিসুটি হয়ে শুয়ে থাকত, আর মা তার ছেঁড়া শার্ট তাকে গায়ে দিয়ে ফিসফিস করে বলতো, যত কষ্টই হোক বেটা, নিজের থেকে দুর্বলের দিকে কখনো মুখ ফিরিয়ে নিস না। সমুদ্রে একটা জোরে বিদ্যুৎ চমকালো, বুড়ো লোকটা হাওয়ায় দোলা কলা গাছের মতো টলে উঠল। কিছু না ভেবে লায়লা সেই কাঁপতে থাকা শরীরকে ভর দেওয়ার জন্য দৌড়ে গেল। বাবা, আপনি কোথায় যাচ্ছেন? বুড়ো লোকটা তার ঝাপসা চোখে তাকে দেখল, হেঁটে বলল, আরহান, সারা, আমাকে বাড়ি নিয়ে চলো। লায়লা তার ঠোঁট কামড়াল। সে ধীরে তার বাহু ধরল। মনে হলো তার হাড়গুলো এত নাজুক যে একটু জোর দিলেই ভেঙে যাবে। আমি আপনাকে আগে শুকনো জায়গায় নিয়ে যাচ্ছি। ঠিক আছে। বুড়ো লোকটা কোনো উত্তর দিল না, তার চোখ এখনও কালো সমুদ্রের দিকে হারিয়েছিল।
লায়লা জানত সে তাকে এখানে আর দেরি রাখতে পারবে না। সে তার হাত ধরল আর ধীরে ধীরে নিজের ঝুপড়ির দিকে নিয়ে যেতে লাগল। কাদামাখা রাস্তা তার পায়ে লেগে গেল। বাজারে থাকা কিছু লোক দরজা খুলে দেখল। ফিস ফিস শুরু হলো। লোয়ার একটা বিপদ গলায় ঝুলিয়ে নিল। নিজের চিন্তা নেই, অন্যকে বাঁচাতে চলে রুকসানা তো হত করল। সে চিৎকার করে বলল, পাগলের ভান করছে, তোকে লুটতে চাই মেয়ে, দেখিস তোর ছেঁড়া বস্তাও নিয়ে যাবে। একটা শুকনো কর্কশ হাসি গুঞ্জন হল, যা লায়লার হৃদয় ছেড়ে দিল। কিন্তু সে ফিরল না, শুধু বুড়ো লোককে ভর দিয়ে চলল। যদিও চোখা চোখ তার প্রতি পদক্ষেপের পিছনে লেগেছিল। বৃষ্টি আরও জোরে হল। সমুদ্র থেকে হাওয়ার ঝাপটা তাদের দুজনকে তরুণ পাতার মতো দুলিয়ে দিচ্ছিল। লায়লাকে বুড়ো লোককে পড়ে যাওয়া থেকে বাঁচাতে নিজের পুরো শক্তি লাগাতে হলো। ঝোপড়ির কাছে পৌঁছতেই তার পা হঠাৎ টলে গেল। বুড়ো লোকটা কাদামাখা মাটিতে পড়ে গেল। জলের ছিটে উঠল। লায়লা ঘাপড়ে তাকে ভর দিতে লাগল। তার কাঁধ ভিজে গেল আর ঠান্ডা হয়ে গেল। বাবা, সাহস রাখুন, আমরা প্রায় পৌঁছে গেছি। বুড়ো লোকটা কাতরাচ্ছিল। তার কাঁপতে থাকা হাত মাটিতে কিছু খুঁজছিল। লায়লা তার কাঁধ ধরে তাকে তুলতে চেষ্টা করল। তখনই তার পাতলা কবজি থেকে একটা রূপোর কঙ্কন পিছলে মাটিতে পড়ে গেল। লায়লার ঝুপড়ি থেকে আসা তেলের দিয়ার ধীর আলোয় একটা ছোট চমক ছড়িয়ে দিল। লায়লা চমকে উঠল। রূপোর কঙ্কন মসৃণ ছিল। তার ওপর সময়ের সঙ্গে মলিন হয়ে যাওয়া কিছু অক্ষর খোদাই করা ছিল। আরহান, সারা। সে কঙ্কন তুলতে নিচু হল। তার হাত কাঁপছিল। একটা অদ্ভুত অনুভূতি তার হৃদয় ছড়িয়ে পড়ল, যেন একটা পাতলা কিন্তু মজবুত সুতো তাকে এই অচেনা লোকের সঙ্গে বেঁধে দিয়েছে। টিমটিম করা দিয়ার আলোয় বুড়ো লোকের ঝাপসা চোখে পড়ল, যা খোলা ছিল, একটা নামহীন ভাবাবেগে ভরা। লায়লা নিজের হাত শক্ত করল। নিজেকে বলল, যত কষ্টই হোক সে তাকে ছাড়তে পারবে না। কেউ বাইরে ঠান্ডায় মরার জন্য জন্মায় না, শুধু এই কারণে যে তারা হারিয়ে গেছে। সে সেই লোকটাকে জড়িয়ে ধরল, তাকে তার ভাঙা ঝুপড়ির ভেতরে নিয়ে গেল। যদিও বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, যদিও তার পিছনে কটূক্তি হচ্ছিল, দূরের সমুদ্রে বিদ্যুৎ এখনও রাগে গর্জন করছিল, কিন্তু ছোট ঝুপড়ির ভেতরে একটা ছোট শিখা জ্বালানো হলো, চুপচাপ, দৃঢ়ভাবে, আর আগের চেয়ে অনেক বেশি উষ্ণ। সমুদ্রের হাওয়া অস্থায়ী ঝুপড়ির ছিদ্র দিয়ে ঠান্ডা ঢেউয়ের মতো আসছিল। লায়লা মাটির চুলার কাছে বসেছিল। তার কাঁপতে থাকা হাত কয়েকদিন আগে জড়ো করা শুকনো ডাল দিয়ে আগুন জ্বালাচ্ছিল। দুর্বল শিখা কখনো টিমটিম করছিল, কখনো নিভে যাচ্ছিল। ধোঁয়ার গন্ধ ছোট ঝুপড়িতে ছড়িয়ে পড়েছিল। ভাঙা ইটের চুলার ওপর একটা ব্যাঁকা অ্যালুমিনিয়ামের বাসন জলে ভরা ফুটছিল। বাসনে কয়েক মুঠো চালের দানা ওপরে নিচে হচ্ছিল, যেন তারা নিজেদের শেষ উষ্ণতা ধরে রাখার চেষ্টা করছে। পুরনো চালের বাসি গন্ধ হাওয়ায় ছড়িয়ে গেল। লায়লা তার ভিজে উস্কো খুস্কো চুল একপাশে সরালো আর ঝুপড়ির কোণে একটা ছেঁড়া চাটাইয়ের ওপর শুয়ে থাকা বুড়ো লোকটাকে দেখল। তার ছেঁড়া খালি পা, পাতলা হাত, পুরনো উলের সোয়েটার সবই তার অনন্ত ঘুরে বেড়ানোর জ্বলন্ত প্রমাণ ছিল। ঝুপড়ির কোণে সেই পুরনো বস্তা, যেখানে লায়লা প্লাস্টিকের বোতল আর ছোটখাটো জিনিস জড়ো করত, ভিজে আর কুঁকড়ে গিয়েছিল, ঠিক তার নিজের জীবনের মতো। একটা ছেঁড়া তোয়ালে তার মায়ের একমাত্র নিশানি, ডালের বাসনের কাছে সাবধানে রাখা ছিল। লায়লা জানত, যদি সে এই ডাল খেয়ে ফেলে তাহলে কালকের জন্য তার কাছে কিছু থাকবে না। কিন্তু সেই কাঁপতে থাকা বুড়ো লোকের ছবি, তার নীল ঠোঁট, যারা আরহান সারার নাম বিড়বিড় করছিল, তার মাথায় ঘুরছিল। মা বলেছিল, যদিও তোর কাছে আধ বাটি চাল থাকে, তবুও তা তার সঙ্গে ভাগ করে নে, যার তোর চেয়ে বেশি দরকার। লায়লা একটা লম্বা শ্বাস নিল, কাঠের চামচ তুলে নিল আর এক বাটি পাতলা ডাল বের করল। চালের দানা ফুলে উঠেছিল, কিন্তু খুদ কম ছিল। সে ডালের বাটি নিয়ে বুড়ো লোকের কাছে গেল আর তার পাশে বসল। বাবা, কিছু খেয়ে নিন, যাতে একটু উষ্ণতা পান। বুড়ো লোকটা এখনও চোখ বন্ধ করে শুয়েছিল। তার শরীর ঠান্ডায় কুঁকড়ে গিয়েছিল। লায়লা সাবধানে তাকে বসতে সাহায্য করল। তার পিঠের পেছনে ছেঁড়া কাপড়ের তৈরি একটা পাতলা বালিশ রাখল। সে ডালের ছোট ছোট চামচ ফুঁ দিয়ে ঠান্ডা করে তার মুখের কাছে নিয়ে গেল। প্রথমে সে শুধু ভুগ কুচকে নিল, তার মুখে আতঙ্ক ছিল। কিন্তু যখন ডালের প্রথম চামচ তার ঠোঁটে লাগল, তখন সে একটু নড়ল আর ধীরে ধীরে গিলল। লায়লা ধৈর্য ধরে তাকে চামচে করে খাইয়ে দিতে লাগল। মাঝে মাঝে তার কপালে লাগা বৃষ্টি আর ঠান্ডা ঘাম মুছে দিচ্ছিল।
এটা সেই তোয়ালে ছিল যেটা তার মা ছোটবেলায় খেতে দৌড়ানোর পর তার ঘাম মুছতে ব্যবহার করত। যেদিন মা মারা গিয়েছিল সেদিন সে তাকে জড়িয়ে অনেক কেঁদেছিল। প্রতিবার যখন সে তোয়ালে নিংড়াকো তখন তার হাত সেই শুকনো মুখ স্পর্শ করত। তার হৃদয়ে একটা অদ্ভুত ব্যথা উঠল, আধা দয়া আধা একটা অকথিত ব্যথা। হঠাৎ বুড়ো লোকটা লায়লার কবজি ধরে ফেলল। ধরাটা খুব হালকা ছিল, যেন ভয় হচ্ছে যে জোর দিলে সে গায়েব হয়ে যাবে। তার ঝাপসা চোখ একটু খুলল একটা দুর্বল চমক নিয়ে। বেটি, তার গলা হাওয়ার মতো ফিসফিস করল, আমার পাপাকে খুঁজে দাও, রাত হয়ে গেছে। লায়লা জানত না সে ভ্রমে ছিল নাকি সত্যিই তাকে অন্য কারো সঙ্গে গুলিয়ে ফেলছে, কিন্তু সেই মুহূর্তে তার চোখে হতাশা আর একটা নাজুক আশার মিশ্রণ ছিল, যার থেকে তার হৃদয়ে বসে গেল। সে ধীরে সেই ঠান্ডা হাত চাপল, ফিসফিস করে বলল, আপনি আরাম করুন, আমি এখানেই আছি, কেউ আপনাকে ছেড়ে যাবে না। বুড়ো লোকটা মৃদু হাসল, একটা খুব হালকা হাসি, আর তারপর একটা অস্থির ঘুমে ঘুমিয়ে পড়ল। লায়লা তার উপর একটা পাতলা কম্বল চাপিয়ে দিল আর ঝুপড়ির কোণে গুটিসুটি হয়ে বসে পড়ল। বাইরে বৃষ্টি এখনও থামেনি, পাথরে ধাক্কা খাওয়া ঢেউয়ের শব্দ হাওয়ায় মিশে গিয়েছিল। ঝড়ো রাতের পরিচিত ভয়ঙ্কর শব্দগুলো। দুর্বল দিয়ার আলো টিমটিম করছিল, ঝুপড়ির দেয়ালে একটা ছোট ছায়া ফেলছিল। লায়লা তার পকেট থেকে রূপোর কঙ্কন বের করল, যেটা বাবা পড়ে গেলে পেয়েছিল। সে তাকে টিমটিম করা আলোয় তুলে ধরল। মলিন অক্ষরগুলো মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করল। আরহান সারা, আরহান আর সারা, এই নামগুলো তার কাছে খুব গুরুত্বপূর্ণ লাগছিল, হয়তো তার সন্তান, তার আত্মীয়। লায়লা কঙ্কনটা হাতে ঘোরালো ভাবতে ভাবতে। সে বেশি পড়াশোনা জানা ছিল না, আবর্জনার স্তূপ থেকে পাওয়া কিছু পুরনো বই থেকে একটু আটটু শিখেছিল, কিন্তু এটা বোঝার জন্য যথেষ্ট ছিল যে এই কঙ্কনটা তার পরিবার খুঁজে পাওয়ার একমাত্র সূত্র হতে পারে। লায়লা রূপোর পৃষ্ঠের আঁচড়গুলো ধীরে সহলাল। তার হাতও সমুদ্রতটে খালি পায়ে কাজ করা লোকদের মতো রুক্ষ আর শক্ত ছিল, কিন্তু তার হৃদয়ে এখনও একটা ছোট শিখা জ্বলছিল, করুণার শিখা, বাঁচানোর ইচ্ছের শিখা, যদিও তার কাছে কিছুই ছিল না। সে শুয়ে থাকা বুড়ো লোকটাকে দেখল। বাবা, সে ফিসফিস করল, যদিও আমি জানি না আপনি কে, আমি আপনাকে বাড়ি পৌঁছে দেওয়ার চেষ্টা করব। বাইরে মনে হচ্ছিল বৃষ্টি কমে গেছে, হাওয়া ধীরে ধীরে বইছিল, রাতে সমুদ্রের নোনতা গন্ধ নিয়ে আসছিল। ছোট ঝুপড়ির ভেতরে দুজন মানুষ, একজন বুড়ো, একজন যুবতী, এই অনিশ্চিত দুনিয়ায় একটু উষ্ণতা পাওয়ার জন্য একে অপরের ওপর নির্ভর করছিল। আর লায়লার হৃদয়ে একটা সংকল্প আকার নিচ্ছিল। কাল যত কাদামাখা রাস্তায় হাঁটকে হোক, যত তাচ্ছিল্যের কথার সামনে পড়তে হোক, সে তার জন্য একটা সত্যিকারের বাড়ি খুঁজে বের করবে। সেই রাতে তেলের দিয়া অন্ধকার রাতের সমুদ্রে একটা ছোট জোনাকির মতো টিমটিম করছিল। হলদে টিমটিম করা আলো সেই রূপোর কঙ্কনে পড়ছিল, যেটা লায়লা তার হাতে ধরে রেখেছিল। সে কঙ্কনটা বাঁকালো, ভেতরের থেকে খোদাই করা ছোট ছোট অক্ষর দেখার চেষ্টা করল, যা আচরের কারণে মলিন হয়ে গিয়েছিল। আরহান, সারা, পাপাকে ভালোবাসা। অক্ষরগুলো মলিন ছিল, যেন কেউ হাত দিয়ে আঁচড়ে লিখেছে, কিন্তু সেগুলো স্নেহে ভরা ছিল। লায়লা তার ঠোঁট চাপল, তার মায়ের কথা তার মাথায় গুঞ্জন করতে লাগল। প্রতিটা জিনিসের একটা কারণ থাকে বেটা, সবচেয়ে ছোট জিনিসকেও অবহেলা করিস না, হয়তো এই রূপোর কঙ্কনই চাবিকাঠি। কিন্তু সমস্যা ছিল যে লায়লার কাছে এটা নিশ্চিত করার মতো যথেষ্ট পড়াশোনা ছিল না যে সে যা পড়েছে তা ঠিক। সে শুধু সরল শব্দ জুড়তে জানত। নিশ্চিত করার জন্য তাকে এমন কাউকে খুঁজতে হতো যে পড়তে লিখতে পারে, আর এই গরিব মাছ ধরা গ্রামে এমন লোক আঙুলে গোনা যেত। লায়লা বাবাকে পুরনো চাটাইয়ে ঠিক করে শুইয়ে দিল, তার ওপর পাতলা কম্বল চাপিয়ে দিল, আর তারপর চুপচাপ ঝুপড়ি থেকে বেরিয়ে গেল। বৃষ্টি প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, হাওয়ায় এলো। লায়লা বাজারের কোণের দিকে এগোলো, যেখানে আহমেদ চাচা সাধারণত রাতে জাল মেরামত করতেন। আহমেদ চাচা একজন মধ্যবয়সী লোক ছিলেন। গ্রামে সেনাবাহিনীর চাকরি, পড়াশোনা, লেখার ক্ষমতা আর গরিবদের সাহায্য করার অভ্যাসের জন্য পরিচিত ছিলেন। যদিও তিনি নিজেও ধনী ছিলেন না, কিন্তু তার জাল মেরামতের ছোট দোকান সবসময় বাচ্চায় ভরা থাকত, যারা গল্প শুনতে আসত। সেই রাতে আহমেদ চাচা এখনও সেখানে বসেছিলেন, হলদে তেলের আলোয় জালের প্রতিটা ছিদ্র ঠিক করছিলেন। আহমেদ চাচা, লায়লা ধীরে ডাকল। তিনি ওপরে তাকালেন, তার চোখ হুঁকোর ধোঁয়ার পেছনে দুষ্টুমি করে চমকাচ্ছিল। আরে লায়লা বেটি, এত রাতে কোথায় ঘুরছিস? লায়লা এগিয়ে গেল, তার দু হাত রূপোর কঙ্কন শক্ত করে ধরেছিল। চাচা, আপনি কি দয়া করে দেখতে পারেন এই কঙ্কনে কি লেখা আছে? আহমেদ চাচা জাল নামিয়ে রাখলেন আর তার হাত থেকে ছোট জিনিসটা নিলেন। ধীর আলোয় পড়া সহজ ছিল না, কিন্তু তিনি ভুরু কুচকে নিলেন।
কিছুক্ষণ দেখার পর আরহান সারা পাপাকে ভালোবাসা আহমেদ চাচা প্রতিটা শব্দ ধীরে ধীরে পড়লেন। লাইলা তার শ্বাস রোধ করে রেখেছিল। আরহান সারা, এরা লোকের নাম নয় কি চাচা? আহমেদ চাচা মাথা নাড়লেন। তার মুখ গম্ভীর ছিল। হ্যাঁ, হয়তো দুটো বাচ্চার নাম, কিন্তু রুকো। আরহান, তিনি বিড়বিড় করলেন। তার চোখে একটা অদ্ভুত চমক এলো। আমার মনে আছে কেউ আমাদের গ্রামে এর জন্যে জিজ্ঞাসা করেছিল। নাম আরহান ছিল। লাইলা আরও এগিয়ে গেল। তার গলা কাঁপছিল। সত্যি চাচা? কবে? আহমেদ চাচা তার মাথা চুলকালেন। প্রায় ৩-৪ বছর আগে। তখন প্রায় ৩০ বছরের একটা লম্বা ভালো কাপড় পরা যুবক ছিল। সে একটা হারানো বুড়ো লোক খুঁজছিল। বলছিল সে প্রায়ই সমুদ্রের কাছে ঘুরে বেড়ায়। লাইলার হৃদয় জোরে জোরে ধড়ফড় করতে লাগল। তাহলে কেউ তার সাহায্য করেছিল? চাচা, আহমেদ চাচা একটা লম্বা শ্বাস নিলেন। কেউ মনোযোগ দেয়নি বেটা। আমাদের গ্রামে অনেক আশ্রয়হীন লোক আছে, আর সেভাবেও তখন কারো কাছে এত সময় ছিল না। লায়লার হৃদয়ে একটা আক্ষেপের ঢেউ উঠল, কিন্তু তারপর সে তার মুঠি শক্ত করল। তার গলা দৃঢ় ছিল। চাচা, আপনার কি মনে আছে সে কোনো ফোন নম্বর বা কিছু রেখে গিয়েছিল? আহমেদ চাচা কিছুক্ষণ ভেবে নিলেন, তারপর তার উড়তে চাপড় মারলেন। তখন সে গ্রামের কোণের চায়ের দোকানে গিয়েছিল, আর দোকানের মালকিনকে তার ফোন নম্বর রাখতে বলেছিল, কিন্তু সে ইতস্তত করলেন। আমার মনে হয় সেই দোকান বন্ধ হয়ে চলে গেছে, কিন্তু ল্যান্ডলাইন ফোন এখনও সেখানে আছে। কে জানে নম্বরটা এখনও সেভ আছে কিনা। লায়লা এটা শুনে অস্থির হয়ে গেল। চাচা, কি আপনি আমাকে সেখানে নিয়ে যেতে পারেন? কি আমরা চেষ্টা করতে পারি? আহমেদ চাচা তারায় ভরা আকাশের দিকে তাকালেন, একটা লম্বা শ্বাস নিলেন, আর তারপর মাথা নাড়লেন। চলো চেষ্টা করে দেখি, হয়তো ভগবান আমাদের সাহায্য করবেন। আর এভাবে দুটো আকৃতি, একটা বুড়ো একটা যুবতী, কাদামাখা রাস্তা দিয়ে চুপচাপ গ্রামের ছোড়ের দিতে এগোল। একটা পুরনো 4 কামরার বাড়ি থেকে দুর্বল বিদ্যুতের আলো আসছিল। চায়ের দোকানের মালকিন চলে গিয়েছিল। বাড়ি খালি ছিল, শুধু একটা ধুলোমাখা ল্যান্ডলাইন ফোন দেয়ালের কোণে রাখা ছিল। আহমেদ চাচা ফোনটা একটা ঢিলা সকেটে লাগালেন আর পাওয়ার বোতাম টিপলেন। একটা ছোট বিপ শব্দ হলো। ফোনটা এখনও কাজ করছিল। তিনি তার আস্তিনে স্ক্রিন মুছলেন, আর তারপর পুরনো কন্ট্যাক্ট লিস্টে গেলেন। লায়লার হৃদয় গ্রামের ঢাকের মতো ধরপড় করছিল। এই যে, আহমেদ চাচা ধীরে বললেন, একটা মলিন লাইলের দিকে ইঙ্গিত করে, আরহান পাপার খুঁজে। লায়লা তার মুঠি শক্ত করল, প্রায় কেঁদে ফেলল। আহমেদ চাচা নম্বর ডায়াল করলেন। রিসিভার কানে লাগালেন। ঘণ্টি বাজতে লাগল। প্রতিটা বিপ খালি বাড়িতে গুঞ্জন করছিল। লায়লা তার শ্বাস রোধ করে দাঁড়িয়েছিল। তার কামিজের কিনার মোচড়াচ্ছিল। 1টা ঘণ্টি, 2টো ঘণ্টি, 3টে ঘণ্টি। তারপর একটা হালকা ক্লিক শব্দ হলো, যেন অন্যদিকে ফোন তোলা হলো। লায়লার চোখ চওড়া হয়ে গেল। তার পুরো শরীর জমে গেল। শুধু তার হৃদয় তার বুকে উন্মাদের মতো ধরপড় করছিল। গ্রামের ছোড়ে সেই পরিত্যক্ত বাড়িতে ফোনের ঘণ্টি বাজছিল। তার শব্দ রাতের নিস্তব্ধতা একটা জোরে ঢাকের মতো গুঞ্জন করছিল। প্রতিটা ধীর নিয়মিত ঘণ্টি লায়লার হৃদয়কে আরও জোরে ধরপড় করাচ্ছিল। সে তার ছেঁড়া কামিজ এত জোরে ধরে রেখেছিল যে তার হাত ঘামে ভিজে গিয়েছিল। আহমেদ চাচা চুপচাপ তার পাশে দাঁড়িয়েছিলেন। তার বুড়ো চোখে আসার একটা দুর্লভ রশ্মি চমকাচ্ছিল। বাইরের সমুদ্রের হাওয়া এখনও গর্জন করছিল। ভাঙা জানালায় বৃষ্টির ফুয়ার ছুড়ে দিচ্ছিল। টেবিলে রাখা তেলের দিয়া টিমটিম করছিল। লায়লার হলদে পড়া মুখে আলো ফেলছিল, কিন্তু তার চোখে এমন একটা দৃঢ় সংকল্প ছিল যার সে নিজেও আশা করেনি। হ্যালো। অন্যদিক থেকে একটা ভাঙা গলা এলো। এটা কঠোর ছিল না, ঠান্ডা নয়, বরং একটা চাপা আশায় ভরা গলা ছিল। লায়লা তার থুতনি গিলল। তার হাত কাঁপছিল। সে হেঁকে বলল, জি কি আমি আরহানজির সঙ্গে কথা বলছি? অন্যদিকে এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো। তারপর একটা জোরে শ্বাসের শব্দ এলো, যেন কেউ লম্বা দৌড়ের পর হাঁপাচ্ছে। হ্যাঁ, আমি আরহান। কি আমার বাবার সম্পর্কে কোনো খবর? সেই গলায় চির ধরে গেল, যার মধ্যে অগণিত চাপা চিন্তা ছিল। লায়লা তার হৃদয়ের ধরপড় তার বুকে অনুভব করতে পারছিল। সে ধীরে ধীরে তার গলা কাঁপা থেকে রোধ করার চেষ্টা করে বলল, জি, আমি লায়লা, সমুদ্রের ধারের মাছ ধরা গ্রাম থেকে। আজ রাতে বৃষ্টিতে আমার একজন বুড়ো বাবা পেয়েছি। তার হাতে একটা রূপোর কঙ্কন আছে, যার উপর আরহান সারা পাপাকে ভালোবাসা লেখা আছে। আমার মনে হলো হয়তো তিনি আপনার বাবা। ফোনের অন্য দিক থেকে একটা সিসকি বের হলো, আর তারপর নিস্তব্ধতা নেমে এলো। লায়লা কারো হাঁপানির শব্দ শুনতে পেল। কেউ যে তার কথা রোধ করতে পারছে না। কিছুক্ষণ পর আরহানের গলা ফিরে এলো, ভাঙা কিন্তু স্পষ্ট। বাবা, বাবা ঠিক আছেন? বোন
কি তিনি জীবিত আছেন? লায়লার গলা ভরে এলো। জি। তিনি আমার ঝুপড়িতে আরাম করছেন, দুর্বল, কিন্তু তার শ্বাস চলছে। একটা রিলিফের শ্বাসের শব্দ এলো, যার মধ্যে চাপা শিশকি ছিল। লায়লার হৃদয় গলে গেল। হয়তো অনেক দিন ধরে কেউ তার সামনে কোনো প্রিয়জনের জন্য এভাবে কাঁদেনি। বোন, দয়া করে আমাকে ঠিকানা দাও, আমি তৎক্ষণাৎ আসছি। আমি শহরে আছি, সেখান থেকে হয়তো 2 ঘন্টার বেশি লাগবে না। দয়া করে বাবার খেয়াল রাখু, দয়া করে। সেই গলায় এমন অনুনয় ছিল যেন কেউ দ্রুত স্রোতের শেষ খড়কুটো ধরে আছে। লায়লা রিসিভার শক্ত করে ধরল, মাথা নাড়ল, যদিও সে জানত অন্যদিকে কেউ তাকে দেখতে পাচ্ছে না। জি, জি, ঠিক আছে, কিন্তু আমাদের জায়গা খুঁজে পাওয়া কঠিন। আমি আহমেদ চাচাকে আপনাকে রাস্তা বলানোর জন্য দিচ্ছি। লায়লা ফোন আহমেদ চাচাকে দিল। তিনি তা নিলেন আর ধীর কিন্তু দৃঢ় গলায় কথা বললেন। প্রতিটা মোড়, প্রতিটা কাঁচা রাস্তা, গ্রামের ছোড়ে প্রতিটা পুরনো বটগাছের বর্ণনা করলেন, যাতে অন্যদিকের রুটটি খুঁজে পেতে সুবিধা হয়। যখন তিনি ফোন রাখলেন, তখন আহমেদ চাচা রিসিভার লায়লাকে ফিরিয়ে দিলেন, তার কাঁধে থাপ্পড় মারলেন। তার চোখে উৎসাহ আর একটু চিন্তা ছিল। বেটি, তুমি ঠিক কাজ করেছ। কিন্তু লায়লা উপরে তাকালো, তার হৃদয় এখনো জোরে জোরে ধরথর করছিল। কিন্তু কি হবে? চাচা, আহমেদ চাচা ধীরে একটা লম্বা শ্বাস নিলেন। কিন্তু আমাদের সাবধানও থাকতে হবে। এই দুনিয়ায় সবাই ভালো নয়। কি জানে? লায়লা তার ঠোঁট কামড়ালো, একটা ভয়ের ঢেউ তার হৃদয়ে দৌড়ে গেল। কে জানে, কে জানে আরহান একটা ভালো মানুষ না হয়। কে জানে সে এইমাত্র বাবাকে কোনো খারাপ লোকের হাতে তুলে দিয়েছে। সে পিছনে ফিরে খুঁটির কাছে গুটিসুটি হয়ে শুয়ে থাকা বাবার দিকে তাকালো। তার সাদা চুল ছড়িয়েছিল, তার দুবলা শরীর প্রতি শ্বাসে ঠান্ডা রাতে কাঁপছিল। লায়লা তার মুঠি শক্ত করল। না, সে সেই চোখের উপর ভরসা করত, সেই ভাবে ভরা গলার উপর ভরসা করত, সেই অদৃশ্য সুতোর উপর ভরসা করত, যা সেই একা বুড়ো লোক আর তার অদেখা ছেলেকে বাঁধে। যদিও সে গরিব ছিল, কিন্তু তার কাছে এখনও ভরসা ছিল। মা শিখিয়েছিল। লায়লা নিজের কাছে ফিসফিস করল, ভালো করো, ভগবান তোমার সঙ্গে থাকবে। আহমেদ চাচা তাকে দেখলেন, ধীরে তার মাথা নাড়লেন আর দুঃখের সঙ্গে হাসলেন, কিন্তু তার চোখে গর্ব ছিল। তিনি তেলের দিয়া তুলে নিলেন আর নির্দেশ দিলেন, এখন তুমি গিয়ে বাবার যত্ন নাও, আমি ফোনের কাছে থাকব। যদি তারা রাস্তা হারায় তাহলে আবার ফোন করতে পারে। লায়লা মাথা নাড়ল, চাচাকে নমস্কার বলল আর তাড়াতাড়ি তার ঝুঁপড়ির দিকে ছুটল। সেই রাতে তার 18 বছরের একা জীবনে প্রথমবার লায়লা একটা অদ্ভুত অনুভূতি পেল। আশা, একটা ভবিষ্যৎ যা যদিও ঝাপসা, কিন্তু তার সামনে একটা অন্ধকার টানেলের শেষে একটা দুর্বল আলোর মতো খুলছিল। তার পিছনে ঠান্ডা রাতে আহমেদ চাচার গলা গুঞ্জন করল, বেটি, প্রস্তুত হয়ে যাও, আমাদের গ্রামে এখন আর শান্তি থাকবে না। লায়লা ফিরল না, কিন্তু প্রতিটা শব্দ তার মাথায় গভীরভাবে খোদাই হয়ে গেল, যেন আসছে ঝড়ের সতর্কতা। সকাল হতে চলেছিল। ব্যাংকা ছাদে এখনও শিশির জমেছিল। গরিব বাজারের দিকে যাওয়া রাস্তায় এখনও কাদা ছড়িয়েছিল। পুরো গ্রাম এখনও রাতের বৃষ্টির পর ঠিকমতো জেগেও ওঠেনি যে দূর থেকে আসা গাড়ির ইঞ্জিনের গড়গড় শব্দ কুকুরদের জাগিয়ে দিল আর তারা ভয় পেয়ে ঘেউ ঘেউ করতে লাগল। লায়লা তার ঝুপড়ির দরজায় হাঁটু গেড়ে বসেছিল। পুরনো কম্বল ভেতরে শুয়ে থাকা বাবাকে ঢেকে রেখেছিল। সে এখনও রাতের ফোন কল থেকে সামলে উঠতে পারেনি। তার হৃদয় আধা আশা আর আধা ভয়ে ভরা ছিল। কাঁচা রাস্তায় টায়ারের হঠাৎ ব্রেকের শব্দ গ্রামের প্রতিটা চোখকে গ্রামের ছোড়ের দিকে টেনে নিল। একটা, দুটো আর তারপর 10টা চকচকে গাড়ি একের পিছনে এক আসছিল। কাদার ছিটে গাড়িতে পড়ছিল, কিন্তু সেই গাড়িগুলো কোনো দ্বিধা ছাড়াই সোজা এগিয়ে যাচ্ছিল। হেডলাইট কাদামাখা রাস্তা আলো করে দিল। গ্রামের লোকেরা তাদের বাড়ি থেকে বেরিয়ে এলো আর ঝাঁকে ঝাঁকে জমে গেল। কেউ ছজ্জার নিচে লুকিয়ে পড়ল, কেউ খোলা চোখে উঠোনে দাঁড়িয়ে গেল। মাছ বেচা মহিলারা, রিকশা চালক আর ধুলোমাখা বাচ্চারা সবাই হতবাক ছিল, যেন কোনো অদ্ভুত জিনিস দেখছে। হায় ভগবান, এগুলো কার গাড়ি? ডাল বেচা চাচির গলায় আশ্চর্য ছিল। নিশ্চয়ই কোনো বড় অফিসার কাউকে ধরতে এসেছে। একজন বুড়ো লোক কাঁপা গলায় বলল,
যখন ভিড় এখনও অনুমান করছিল, গাড়ির দরজা খুলে গেল আর এক এক করে লোকেরা বেরিয়ে এলো। তারা ভালো কাপড় পরেছিল, অসাধারণ স্যুট, চকচকে জুতো, সাদা শার্ট যার ওপর ধুলোর একটা কণাও ছিল না। প্রত্যেকের মুখ টেনশনে ভরা ছিল, তাদের চোখ চারদিকে খুঁজছিল, যেন 1 সেকেন্ডের দেরি তাদের জীবনভর পস্তাতে বাধ্য করবে। সবার আগে চলা লোকটা, যার মুখ ক্লান্ত কিন্তু মজবুত ছিল, সেই আরহান ছিল, যার সঙ্গে লায়লা রাতে কথা বলেছিল। যেই সে বাজারের ছড়ে ভাঙা ঝুপড়ি দেখল, আরহান প্রায় পড়ে গেল। পাপা, পাপা! সে একটা পাগলের মতো ঝুপড়ির দিকে ছুটল। তার সঙ্গের লোকেরাও তাড়াতাড়ি পিছনে ছুটল। লায়লা চমকে উঠে দাঁড়াল। বাবাও তার চোখ খুললেন, হতবাক হয়ে চারদিকে তাকালেন। যখন আরহান পৌঁছল, ঠিক সেই সময় বাবা টলতে টলতে বসে পড়লেন। তার পিঠ দুর্বলতায় বেঁকেছিল। পাপা, আমি আপনার আরহান পাপা। আরহান কাদামাখা মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল আর বাবাকে জড়িয়ে ধরল। সেই প্রাপ্তবয়স্ক লোকের চোখের জল একটা হারানো বাচ্চার মতো বয়ে গেল। বাবা কিছুক্ষণ হতবাক রইলেন, তারপর তার কাঁপতে থাকা হাত তার ছেলের চুল স্পর্শ করল। তার চোখে ধীরে ধীরে একটা দুর্লভ চমক এলো। আরহান, তুমি এখানে? শুধু এই 4টে শব্দ পুরো বাজারকে স্তব্ধ করে দিল। সারা এক রাজকীয় দেখতে মহিলা, যার চুল সুন্দর করে বাঁধা ছিল, গোড়া চামড়া দৌড়ে এলো। সে বাবার হাত ধরল আর তারপর লায়লাকে জড়িয়ে ধরল। তার চোখের জল অঝরে বইছিল। বেটি, ধন্যবাদ, তোমার অনেক অনেক ধন্যবাদ। লায়লা হতবাক ছিল। সে সারাকে শক্ত করে ধরতে দিল। সেই মহিলার থেকে আসা হালকা পারফিউমের গন্ধ তার নোনতা ঘাম আর গরিবীর গন্ধ থেকে একদম আলাদা ছিল যেখানে সে থাকত। গ্রামের লোকের ডজনখানেক চোখ লায়লার ওপর ঠেকেছিল। কেউ আশ্চর্য হয়ে দেখছিল, কেউ তার চোখে হিসেব কষছিল। রুকসানা যে কখনো লায়লাকে দুর্ভাগ্য বলতো, এখন পাথরের মতো দাঁড়িয়েছিল, তার মুখ খোলা ছিল। একটা ভিড় ফিসফিস করতে লাগল। হায় ভগবান, কে ভেবেছিল সেই মেয়ে এত ভাগ্যবতী হবে? আমি তো তাকে অনেক গালি দিয়েছি, এখন এত লজ্জা লাগছে যে মাটিতে গড়িয়ে যাই। লায়লার কপাল তো দেখো কত ভালো, সবাইকে ধনী লোক মেলে না। কাশ আমরা তার আগে পেতাম, তাহলে আজ আমাদেরও চাঁদি হতো। লায়লা প্রতিটা ফিসফিস, প্রতিটা চোখ অনুভব করল, যা তাচ্ছিল্য থেকে ঈর্ষায় বদলে গিয়েছিল। সে শুধু চুপচাপ দাঁড়িয়ে রইল, তার মাথা নিচু ছিল, তার হাত ঠান্ডা হয়ে গিয়েছিল। সেই মুহূর্তে আরহান তার বাবাকে ছেড়ে দিল, তার চোখের জল মুছল আর হঠাৎ লায়লার দিকে ঘুরল। পুরো গ্রামের আশ্চর্যের মাঝে আরহান মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল। সে লায়লার সামনে হাত জোড় করল। ধন্যবাদ বেটি, আমাদের পরিবার জীবনভর তোমার ঋণী থাকবে। একটা জোরে প্রণামের শব্দ গুঞ্জন হল, যা পুরনো টিনের ছাদে থাকা বৃষ্টির বিন্দুর শব্দে মিশে গেল। গ্রামের লোকেরা চমকে উঠল। সেই দৃশ্য, এক ধনী লোক সুগন্ধি কাপড়ে এক ছেঁড়া হালের অনাথ মেয়ের সামনে হাঁটু গেড়ে বসা, সেখানে থাকা অনেকের অহংকারে একটা চপেটাঘাত ছিল। কেউ একটা শব্দও বলল না, শুধু বেঁকা নারকেল গাছে হাওয়ার সরসর শব্দ ছিল। এক বুড়ি মহিলা বিড়বিড় করল, লোকে সব সময় নিজের সামনে হওয়া ভালো জিনিস চিনতে সাহস করে না। লায়লা তাড়াতাড়ি আরহানকে তুলল, তার মুখ লাল হয়ে গেল, চোখের জল অজান্তেই বয়ে গেল। আমি কিছুই বড় করিনি জি, কেউ বাবাকে দেখতে সাহায্য করত। আরহান লায়লার কাঁধ ধরল, তার মাথা নাড়ল না। সবাই তোমার মতো ভালো হয় না। সেই সময় ভিড় থেকে একটা ধীর গলা এলো, এই মেয়ে এখন শহরে যাবে, এখন আমাদের গ্রামে দেখার মতো কিছু থাকবে না। গলাটা খুব জোরে ছিল না, কিন্তু এতটা ছিল যে সবাই শুনতে পেল। কিছু চোখ তৎক্ষণাৎ লায়লার দিকে ঘুরল, যার মধ্যে ঈর্ষা, আক্ষেপ আর এমনকি লুকানো পস্তাতাপও ছিল। লায়লা শুনল, কিন্তু এবার তাকে আগের মতো ব্যথা লাগল না, কারণ প্রথমবার তার জীবনে লায়লা বুঝল যে একজন মানুষের মূল্য তার ছেঁড়া কাপড়ে নয়, না অন্যের তাচ্ছিল্যি চোখে, বরং সেই চুপচাপ করা কাজে, যা সে সবচেয়ে কঠিন সময় বেছে নেয়। দূরের সমুদ্র এখনও উত্তাল ছিল, কিন্তু লায়লার হৃদয়ে একটা নতুন আকাশ ধীরে ধীরে খুলছিল। সমুদ্র থেকে একটা ঠান্ডা হাওয়া তীরের দিকে বইল, যার মধ্যে নোনতা গন্ধ আর সকালের ঠান্ডা ছিল। নারকেল পাতার ছাদ একে অপরকে ধাক্কা দিয়ে সরসর করছিল। রাতের বৃষ্টির পর গ্রাম যেন নতুন রূপ নিয়েছে, কিন্তু শুধু কাদা ধোয়া হয়নি, লোকের হৃদয়ও অপ্রত্যাশিতভাবে বদলাচ্ছিল। লায়লা তার ঝুপড়ির দরজায় চুপচাপ বসেছিল, তার চোখ সমুদ্রের দিকে তাকিয়েছিল, যা দুর্বল রোদে রূপোর মতো লাগছিল। কাল সকালের গাড়ির কাফেলা আবেগপূর্ণ জড়িয়ে ধরা, কৃতজ্ঞতায় ভরা চোখ, সব একটা স্বপ্নের মতো লাগছিল। কিন্তু মাত্র এক রাত পার হওয়ার পর যেই সূর্য উঠল, অভা ভাঙা মৌমাছির চাকের মতো ছড়িয়ে পড়তে লাগল।
ডাল বেচা চাচি বটগাছের নিচে বসেছিল। শুকনো মাছের ওপর পাখা করতে করতে পাশের লোকদের কানে ফিসফিস করছিল। দেখো, আমি কোথায় বলেছিলাম? সেই মেয়ে বাইরে থেকে বেচারি লাগে কিন্তু ভেতরে খুব চালাক। রুকসানা যে সবসময় লায়লার প্রতি ঘৃণা করত, সে কড়া গলায় বলল, এটা সব তার নাটক, নইলে কেউ এত ভাগ্যবান হয় কি করে? সেই বুড়ো লোকটা নিশ্চয়ই তার কোনো সঙ্গী। এই যুগে কেউ কারো মুফতে সাহায্য করে না। সোনা মহিলারা মাথা নাড়ছিল, তাদের চোখে সন্দেহ আর ঈর্ষার মিশ্রণ ছিল। দেখো, কালকে ধনী হয়ে গেলে এই গ্রাম ভুলে যাবে। জাল সেলাই করা আরেক মহিলা তার হতাশা বের করে বলল। এই কথাগুলো হাওয়ার সঙ্গে প্রতিটা গলি কুঁচোয় ছড়িয়ে পড়ল আর লায়লার কানেও পৌঁছল। প্রথমে লায়লা বিশ্বাস করল না, মনে হলো সে ভুল শুনেছে। কিন্তু যখন সে বাজারে গেল তখন লোকের চোখ বদলে গিয়েছিল। এখন সেগুলো তাচ্ছিল্যের ছিল না, বরং হিসেব কষা আর নগ্ন ঈর্ষায় ভরা ছিল, যা মাছবেচা মহিলারা আগে ভালো জায়গার জন্য লড়ত আর লায়লাকে বাইরে ঠেলে দিত। এখন নকল হাসির সঙ্গে বলছিল, লায়লা, কাল আমার দোকানে এসো, আমি তোকে এক বাটি সুস্বাদু মাছের তরকারি খাওয়াবো। এক রিকশা চালক যে কখনো তাকে দুর্ভাগ্য বলতো, এখন উৎসাহে বলছিল, তোকে কোথাও যেতে হলে আমি মুফতে ছেড়ে দেব, আমরা পুরনো বন্ধু। লায়লা শুধু ফ্যাকাশে হাসির সঙ্গে ভদ্রতার সঙ্গে না করে দিত আর তার ঝুপড়িতে ফিরে আসত। সে এখন সেই ভোলা বাচ্চা ছিল না যে বিশ্বাস করত সবাই সত্যিই ভালো। সে জানত সেই উষ্ণ হাত মেলানো, সেই বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণের একটা দাম আছে। যখন তার কাছে কিছুই ছিল না তখন তারা তাকে ঘৃণা করত, যখন সে তাদের যা চায় তখন তারা তার পিছনে লেগে গেল। বাড়ি ফেরার সময় সে ভাঙা চায়ের দোকানের সামনে জমা কিছু যুবকের পাশ দিয়ে যাচ্ছিল। লায়লাকে দেখে জোরে হাসি গুঞ্জন হল। সাবধান, শহরে গিয়ে আমাদের ভুলে যেও না, যদি আমাদেরও একটু অংশ মেলে তাহলে আমাদের জীবনও সাজে যাবে। লায়লা তার ঠোঁট কামড়ালো, তাড়াতাড়ি এগিয়ে গেল, কিন্তু সেই শব্দগুলো একটা ঠান্ডা ছুরির মতো তার হৃদয়ে বিঁধল। একদিনেরও কম সময় লোকে এত তাড়াতাড়ি বদলাতে পারে। লায়লা যে কখনো এক পরিত্যক্ত দুর্ভাগ্য বাচ্চা ছিল, হঠাৎ ঈর্ষা আর হিসেবের লক্ষ্য হয়ে গেল। ঝুপড়িতে পৌঁছে সে দরজা বন্ধ করে দিল আর ঠান্ডা মাটিতে বসে পড়ল। ছোট ঝুপড়ি এখন আরও সংকীর্ণ আর ঘেমে ওঠা লাগছিল, বৃষ্টি আর হাওয়ার কারণে নয়, বরং বাইরের সেই চোখা চোখ আর কথার কারণে। লায়লা তার রুক্ষ হাতে তার মুখ ঠেকে ফেলল, তার হৃদয় একটা বরফের একাকিত্ব ভরে গেল। মা, কাশ তুমি জীবিত থাকতে তুমি আমাকে জড়িয়ে ধরতে, আমার চুলে হাত বুলিয়ে বলতে, ভয় পেও না, হাওয়া যেদিকেই বয় তুমি নিজের হৃদয় পরিষ্কার রাখো। লায়লা ঝুপড়ির ছিদ্র দিয়ে বাইরে তাকালো, যেখান থেকে ধীর আলো আসছিল। সে জানত এখন থেকে সত্যিকারের চ্যালেঞ্জ শুরু হবে। ক্ষুধা বা পিপাসা নয়, বিনা কারণের আঘাত, বরং লোকের হৃদয় থেকে, একাকিত্ব থেকে আর সমাজের দেওয়া অদৃশ্য ক্ষত থেকে একটা নিঃশব্দ লড়াই। লায়লা তার মুঠি শক্ত করল, নিজেকে বলল, হাওয়ার দিক বদলালেও আমি আমার হৃদয় বদলাব না। বাইরে সমুদ্রের হাওয়া আরও জোরে হল, তার সঙ্গে নতুন অফবা আর ঈর্ষার চিঙ্গারি নিয়ে যা জ্বলে ওঠার অপেক্ষায় ছিল। অন্ধকার গ্রামের ওপর একটা ভারী জালের মতো নেমে এলো। বাজার আর ঝুপড়ির মাঝের ছোট বাঁকা গলিগুলো এখন উদাস আর ভিজে হয়ে গিয়েছিল। দরজার পেছনে তেলের দিয়া টিমটিম করছিল, যা দুঃখ, সুখ আর ঈর্ষায় ভরা মুখগুলোকে আলো করছিল। লায়লা তার পুরনো কাপড়ের থলি শক্ত করে ধরল আর জলের গর্ত এড়িয়ে চুপচাপ চলল। তার খালি পা ঠান্ডা ছিল, কাপড় আর্দ্রতায় ভিজেছিল। সে নির্জন বাজারের গলি দিয়ে যাচ্ছিল, তার মাথা নিচু ছিল, যেন সে প্রতিটা চোখ থেকে বাঁচতে চায়। রাস্তার ধারে ঘন ঝোপ থেকে একটা সরসর শব্দ এলো, তারপর ভারী পায়ের শব্দ, যা প্রতি মুহূর্তে কাছে আসছিল। লায়লা হঠাৎ ঘুরল, তার হৃদয় জোরে জোরে ধরফর করছিল। একটা লোক টলটলে বেরিয়ে এলো, তার পরনে একটা নোংরা ব্যানিয়ান ছিল, মদের তীব্র গন্ধ আসছিল, তার চোখ লাল আর ঝাপসা ছিল। সে লায়লার রাস্তা আটকে দাঁড়ালো আর সোজা তার মুখে আঙুল তুলে বলল, আমার ব্যাগ ফিরিয়ে দে। লায়লা ভয়ে পিছিয়ে গেল। আমি কিছু নিইনি, সে হেঁটে বলল, খুব ঘাবড়ে। মাতালটা আরও জোরে চিৎকার করল, যার ফলে আশেপাশের লোকের দৃষ্টি আকর্ষিত হল। এই আমার ব্যাগ চুরি করেছে, আমি নিজের চোখে দেখেছি। যখন আমি চায়ের দোকানে মাতাল হয়ে শুয়েছিলাম তখনই আমার কাছে ঘুরঘুর করছিল। ফিসফিস শুরু হলো। মহিলা, পুরুষ আর যুবক জমে গেল, তাদের চোখে আধা কৌতূহল আর আধা সন্তুষ্টি ছিল। লায়লাকে বাজারের মাঝে ঠেলে দেওয়া হলো। মাতালের হাত তার কাঁধ শক্ত করে ধরল। এই সেই গরিব মেয়ে, আর কেউ হতে পারে, একদিন তো তার আসল মুখ বেরোবেই। রুকসানা বাইরে থেকে চিৎকার করল, তার চোখে জয়ের চমক ছিল। পরিবেশ ভারী ছিল, সন্দেহে ভরা। লায়লার মনে হল তার পা দুর্বল হয়ে যাচ্ছে, তার মাথা ঘুরছে। সে চারদিকে তাকালো একটা ভরসার চোখের খোঁজে,
কিন্তু তাকে শুধু ঠান্ডা উদাসীন আর এমনকি ব্যঙ্গাত্মক মুখী পেল। ঠিক সেই সময় একটা ছায়া ছুটে এলো। আহমেদ চাচা, বুড়ো জাল সেলাইকারী, কিন্তু মজবুত ভিড় চিরে এলেন। তার গলা গুঞ্জন হল, রুকো। পুরো ভিড় চুপ হয়ে গেল আর তার দিকে তাকালো। আহমেদ চাচা মাতালের দিকে ইঙ্গিত করে বললেন, তুমি বলছো সে চুরি করেছে? তাহলে তোমার ব্যাগ কোথায় লোক? মাতাল হেঁটে বলল, তার চোখ ইতস্তত ঘুরছিল। আমি চায়ের দোকানে রেখেছিলাম। এখন গায়েব। কেউ কি লাইলাকে তোমার কাছে ঘুরতে দেখেছে? আহমেদ চাচা ভিড়ের উপর একটা কঠোর চোখ বোলালেন। কেউ উত্তর দেওয়ার সাহস করল না। আহমেদ চাচা এগিয়ে গেলেন, লাইলার হাত থেকে পুরনো ছেঁড়া কাপড়ের থলি ছিনিয়ে নিলেন আর তা বাজারের মাঝে খালি করে দিলেন। তার মধ্যে শুধু কয়েকটা পুরনো ঘষা কাপড়, একটা শুকনো রুটির টুকরো, একটা পুরনো রুমাল যার ওপর মায়ের ভালোবাসা লেখা ছিল, আর কয়েকটা ব্যাকা মুদ্রা ছিল। ব্যাগের কোনো চিহ্ন ছিল না। লাইলা কাঁপতে কাঁপতে দাঁড়িয়েছিল। তার চোখে চোখের জল ছিল। আহমেদ চাচা সোজা দাঁড়ালেন আর জোরে চিৎকার করলেন, একটা বাচ্চা যে এই গ্রামে এত বছর ধরে অপমান সহ্য করে বেঁচে আছে, যে এক মুঠো চালের জন্য তৃষ্ণা করে, তার মধ্যে চুরি করার সাহস কোথায় আসবে? তোমরা মাতাল। পিছিয়ে গেল। ভিড় একে অপরকে দেখতে লাগল। আহমেদ চাচা থামলেন না। সে সোজা রুকসানার কাছে গেলেন আর সোজা তার মুখে আঙুল তুলে বললেন, আর তুমি কাল রাতে কে শুনেছে যে তুমি এই মাতালকে লাইলার সঙ্গে লড়তে উস্কাচ্ছিলে? শুধু তার ওপর চুরির অভিযোগ লাগিয়ে দাও আর গালি দাও, তাকে এখান থেকে তাড়িয়ে দাও। রুকসানার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে হেঁটে বলতে লাগল, না না, আমি না, না আমি। তুমি চায়ের দোকানে নিজের কানে শুনেছি। আহমেদ চাচা রাগে বললেন। ভিড়ে কানাঘুষো হতে লাগল। এক বুড়ি মহিলা এগিয়ে এসে বলল, আমিও শুনেছি যে সে বলেছিল সেই মেয়ের কপাল চমকেছে, তাকে গ্রামের লোকদের সঙ্গে ভাগ করতে হবে, একা ধনী হওয়ার কোনো অধিকার নেই। ফিস ফিস গালাগালিতে বদলে গেল। পাথর হৃদয় মহিলা, মানুষের রূপে জন্তু। রুকসানা ঘাবড়ে গেল। সে পালাতে চাইল, কিন্তু তার পা মাটিতে আটকে গেল। গ্রামের লোকের ঠান্ডা রাগে ভরা চোখ তার ওপর একটা ঝড়ের মতো পড়ল। লাইলা সেখানে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছিল। তার হৃদয়ে একটা অদ্ভুত অনুভূতি ভরে গেল। সুখ নয়, সন্তুষ্টি নয়, বরং একটা গভীর দুঃখ। সে চায়নি যে তারা তার পক্ষ নিক, না সে চায়নি যে তারা তার জন্য খারাপ লোকদের শাস্তি দিক। সে শুধু চেয়েছিল, কাশ লোকে ঈর্ষার কারণে ভালোত্বকে কলঙ্কিত না করত। সেই মুহূর্তে একটা উষ্ণ হাত লাইলার কাঁধে রাখা হল। লাইলা ঘুরল। আরহান সেখানে দাঁড়িয়েছিল, কটূক্তির চোখের মাঝে শান্ত। সে বেশি কিছু বলল না, শুধু চুপচাপ তার হাত বাড়াল। চলো বেটি, এই জায়গা তোমার যোগ্য নয়। লাইলা সেই মজবুত হাত দেখল। চোখের জল চুপচাপ বয়ে গেল। সে সেই হাত ধরল। ভিড় থেকে বেরিয়ে গেল। সেই খারাপ অফবা, সেই দ্বিমুখ মুখ থেকে দূরে। তার পিঠ সোজা ছিল, মাথা উঁচু ছিল। কাদা থেকে বেরিয়ে এলো, কিন্তু লাইলার আত্মা এখনও নিষ্কলুষ ছিল। গাড়ি চওড়া রাস্তায় ধীরে ধীরে চলছিল। দুপাশে চওড়া পাতার গাছ ছিল, যা সকালের রোদে চোখকে ঠান্ডা দিচ্ছিল। শহর লাইলার সামনে ছিল, অদ্ভুত আর দূর। তার গ্রামের গরিব সমুদ্রের ধারের ছোট গ্রাম থেকে একদম আলাদা। যখন গাড়ি একটা রাজকীয় ভিলা এলাকায় ঢুকল, তখন লাইলা থেমে গেল। তার হৃদয় জোরে জোরে ধরফর করছিল। তার সামনে কালো লোহার একটা বড় গেট ছিল, যার ওপর জটিল ডিজাইন ছিল, যা তার মাথার চেয়েও উঁচু ছিল। লাইলার রুক্ষ হাত অজান্তেই তার পুরনো কাপড়ের থলি শক্ত করে ধরল। এই থলিতে তার কয়েকটা ফ্যাকাশে কাপড়ই ছিল, তার সব সম্পত্তি, যা সে গ্রাম থেকে এনেছিল। সে ভেতরের বড় বাড়ি দেখল। সাদা দেয়াল, চকচকে কাচের জানালা, মার্বেলের বারান্দা, সবকিছু একটা ঠান্ডা ভব্যতার অনুভূতি দিচ্ছিল, যার সে কখনো স্বপ্নও দেখেনি। আরহান তার পাশে দাঁড়িয়েছিল। ধীরে হেসে তাকে উৎসাহ দেওয়ার জন্য তার কাঁধে থাপ্পড় মারল। এখন থেকে এটা তোমার বাড়ি। সারা লাইলার হাত ধরল আর ধীরে চাপল। এটাকে নিজের বাড়ি ভাবো বেটি। লাইলা দ্বিধায় মাথা নাড়ল আর তাদের পিছনে লাল ইটের উঠোনে দিয়ে গেল। বাড়িতে প্রথম পা রাখতেই লাইলা দুপাশে সারি দিয়ে দাঁড়ানো চাকরদের চোখাচোখ অনুভব করল। কেউ তাকে দয়া করে দেখল, কেউ ফ্যাকাশে হাসি দিল। তাদের চোখ ঠান্ডা ছিল। লাইলার মুখ লাল হয়ে গেল। সে তার মাথা আরও নিচু করে দিল আর তাড়াতাড়ি চলল। আরহানের বাড়িতে প্রথম খাওয়ার সময় লাইলা আরও বেশি অস্বস্তিতে পড়ে গেল। লম্বা চকচকে খাবার টেবিল, সাদা টেবিল ক্লথে ঢাকা, পাতলা চিনির মাটির বাটি আর প্লেট আলোর নিচে চকচক করছিল।
কাচের গ্লাস আর খাবার এত সুন্দর করে সাজানো ছিল যেন একটা পেন্টিং, আর গন্ধ হাওয়ায় ছড়িয়েছিল। লায়লা অদ্ভুতভাবে চামচ কাটা ধরল। সে বুঝতে পারছিল না আগে কোনটা তুলবে। তার গ্রামে খাবার সরল ছিল, শুধু এক বাসনে সবজি আর কিছু শুকনো মাছ। এখানে প্রতিটা খাবারের জন্য আলাদা চামচ ছিল, আলাদা উপায় ছিল। সে ভুল করে মাঝের প্লেট থেকে তুলে নিল, আর তৎক্ষণাৎ টেবিলের শেষ থেকে একটা ধীর ফিসফিস শুনল। একটা যুবতী চাকরানী এত ধীর গলায় বলল যে লায়লা শুনতে পেল। কত গেয়েও এই বাড়িতে কি করে টিকবে? লায়লা তার ঠোঁট কামড়ালো আর কাঁপতে থাকা হাতে চামচ কাটা নিচে রেখে দিল। সারা সব দেখল আর শুধু ধীরে লায়লার বাটিতে আরও খাবার দিয়ে দিল। উষ্ণ হেসে বলল, আরামে খাও বেটি, লজ্জা করো না, আমাদের পরিবারে এসবের কোনো মানে নেই। লায়লা তার চোখের জল রোধ করার চেষ্টা করল, মাথা নিচু করে ধীরে বলল, জি মাফ করবেন। খাবার একটা অদ্ভুত পরিবেশে কাটল। লায়লা নিজেকে বলল তাকে চেষ্টা করতে হবে, শিখতে হবে আর ঠিকভাবে আচরণ করতে হবে, যাতে তাদের কথা বলার কোনো সুযোগ না হয়, যারা তাকে আশ্রয় দিয়েছে তাদের বিরক্ত না করে। দুপুরে যখন লায়লা সারার সাহায্য করছিল, তখন একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। একটা জোরে শব্দ হল। লায়লা চমকে ঘুরল আর দেখল মেঝেতে একটা দামি প্রাচীন ফুলদানির টুকরো ছড়িয়ে পড়ে আছে, আর সুগন্ধি জজ মেঝেতে ছড়িয়ে গেছে। সে বোঝার আগেই একটা চাকরানী, যার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল, দৌড়ে এসে লায়লার দিকে ইঙ্গিত করে বলল, এই করেছে, আমি দেখেছি। বাকিরাও ফিসফিস করতে লাগল। তাদের চোখ একসঙ্গে লায়লার ওপর ঠেকে গেল। লায়লার মুখ খুলে গেল। সে হতবাক ছিল। না, আমি তাকে ছুঁয়েও দেখিনি। কিন্তু তার দুর্বল গলা কানাঘুষোর মাঝে হারিয়ে গেল। আর এক চাকর বলল, সেই ফুলদানি খুব দামি ছিল, এখন ভেঙে গেল, এখন কি হবে? লায়লা মেঝের মাঝে পাথরের মতো দাঁড়িয়েছিল। তার হাত এত শক্ত করে জোড়া ছিল যে সাদা হয়ে গিয়েছিল। ওপর থেকে চপ্পলের হালকা শব্দ এলো। সারা নিচে নামছিল। তার মুখ গম্ভীর ছিল। তার চোখ ভাঙা টুকরোর ওপর গেল, আর তারপর লায়লার ফ্যাকাশে মুখে থামল। সে কিছু জিজ্ঞাসা করল না, শুধু ধীর গলায় বলল, লায়লা, আমার ঘরে এসো, আমার তোমার সঙ্গে কথা বলতে হবে। লায়লা তার গলা পরিষ্কার করল আর টলটে টলটে তার পিছনে গেল। প্রতি সিঁড়ি তার পায়ের নিচে খুব উঁচু লাগছিল। লায়লার হৃদয়ে ভয় আর অপমানের একটা ঢেউ উঠছিল, যা তার সব ধৈর্য ডুবিয়ে দিচ্ছিল। বিশাল বৈঠকখানায় হলদে ধীর আলো দেয়ালে একটা উষ্ণ চমক ছলাচ্ছিল। ওপরে পূর্বপুরুষদের ছবি মাঝের দেয়ালে সম্মানের সঙ্গে ঝুলছিল। দুটো লাল মোমবাতি টিমটিম করছিল, যা গত লোকদের গম্ভীর দয়ালু মুখগুলোকে আলো করছিল। পরিবেশ এত শান্ত ছিল যে লায়লা তার বুকে তার কাঁপতে থাকা হৃদয়ের ধরফর শুনতে পাচ্ছিল। সারা তার সামনে বসেছিল। তার শরীর পাতলা ছিল, চুলে কিছু সাদা চুল ছিল, কিন্তু তার মুখ এখনও দয়ালু লাগছিল। সে ধীরে তার উষ্ণ হাত লায়লার কাঁধে রাখল। তার গলা হাওয়ার মতো কাঁপছিল। বেটি, আজ থেকে তুমি বাইরের নও, তুমি আমাদের পরিবারের মেয়ে। লায়লা ওপরে তাকালো, তার গোল লাল চোখ। সে কিছু বলার আগেই আরহানও তার পাশে বসে পড়ল। তার রুক্ষ কাঁজে শক্ত হাত তার হাত ধরল। আমরা তোমার খুব ঋণী বেটি, আমাদের বাবাকে বাঁচানোর, আমাদের ইজ্জত রাখার। কিন্তু আমাদের জন্য এটা শুধু একটা এহসানের বদলা নয়, আমরা সত্যিই তোমাকে নিজের মেয়ে মানি। এটা বলে আরহান পিছনে থেকে একটা ছোট কাপড়ের বান্ডিল বের করল আর সাবধানে তার স্তর খুলল। ভেতরে একটা শুদ্ধ সাদা স্যুট ছিল, যার এখনও নতুন কাপড়ের গন্ধ ছিল। সারা নিজে স্যুট তুলল, উঠে দাঁড়ালো আর লায়লার সামনে এলো। সে দু হাতে স্যুট তুলল যেন কোনো দৈবিক সম্পর্ক তুলছে, আর তারপর ধীরে তার কাঁধে চাপিয়ে দিল। এটা তোমার, সাদা যেমন একজন মানুষের হৃদয়ে পরিষ্কার থাকা উচিত। আজ থেকে যেই তোমার অপমান করুক, তোমাকে চিন্তা করার দরকার নেই। শুধু মনে রেখো, এই বাড়ি সব সময় তোমার জন্য খোলা। লায়লা কাঁপতে থাকা হাতে স্যুটের কিনার ধরল। তার চোখের জল এখন আর রোধ করতে পারল না। সেগুলো বৃষ্টির মতো বয়ে গেল, উষ্ণ আর ভারী। এত বছর দুনিয়ায় ঘুরে বেড়ানোর পর, এতবার তাড়িয়ে দেওয়া ডাটা, গালি দেওয়ার পর, লায়লা কখনো স্বপ্নেও ভাবেনি যে একদিন সে একটা বাড়িতে সম্মানের সঙ্গে দাঁড়াবে। কেউ তাকে মেয়ে বলবে, পরিবারের সদস্য। সে পূর্বপুরুষদের বেদির দিকে তাকালো, যেখানে মোমবাতি টিমটিম করছিল, ধূপের ধোঁয়া হাওয়ায় ভাসছিল। তার বিভ্রান্ত আর কৃতজ্ঞ হৃদয় থেকে লায়লা হাঁটু গেড়ে বসে পড়ল। সে শ্রদ্ধার সঙ্গে হাত জোর করল। সে 3 বার মাথা নিচু করল, প্রতিবার একটা নিঃশব্দ প্রতিজ্ঞার সঙ্গে।
প্রথম, ভগবানের শুক্রিয়া যে তাকে বেঁচে থাকার রাস্তা দিয়েছে। দ্বিতীয়, সে জীবনভর সৎ থাকবে আর তাকে আশ্রয় দেওয়া লোকদের হতাশ করবে না। তৃতীয়, সে প্রতিদিন চেষ্টা করবে যে তাকে দেওয়া ভালোবাসা আর সম্মানের যোগ্য হতে। ঘরে কেউ একটা শব্দও বলল না, শুধু বাইরে বারান্দায় হালকা হাওয়া বইছিল। বটগাছের পাতার সরসর যেন তাকে সান্ত্বনা দিচ্ছিল। আরহান চুপচাপ তার মুখ ঘুরিয়ে নিল, একটা চোখের জল লুকাতে। সারা তার চোখ মুছল আর লাইলার পাশে হাঁটু গেড়ে বসে পড়ল। তার কাঁধে হাত রেখে ফিস ফিস করল, তোমার মা বাবা যেখানেই থাকুক নিশ্চয়ই হাসছেন। লাইলা উপরে তাকালো, তার চোখ অন্ধকারে চমকাচ্ছিল। সে এখন সেই কাদামাখা ভিখারি মেয়ে ছিল না। সেই মুহূর্তে সে একটা নতুন মেয়েতে বদলে গেল, শুদ্ধ আর গর্বিত। সেই লোকদের মাঝে দাঁড়িয়েছিল যারা সত্যিই তাকে ভালোবাসে। অনুষ্ঠানের পর সারা লাইলাকে বড় বাড়ি ঘুরিয়ে দেখালো। সে তাকে প্রতি ঘর, প্রতি পুরনো ছবি, প্রতি স্মৃতিচিহ্ন দেখালো। ধৈর্যের সাথে প্রতি ছোট ছোট কথা বলল, যেন সে চায় লাইলা সত্যি এই জায়গার অংশ হয়ে যাক। উষ্ণ দিয়ার আলোয় তার গলা একটা লড়ির মতো ছিল, যা একটা শান্তিপূর্ণ পরিবারের ছবি তৈরি করছিল, যার সে প্রতি রাতে স্বপ্ন দেখত, আর আজ সে তাকে ছুঁতে পারছিল। যখন রাত হলো তখন লাইলা একটা বড় জানালার সামনে বসেছিল। নিচে দেরিতে ফোটা গোলাপ ফুলে ভরা বাগান দেখছিল। তার হৃদয়ে একটা টিমটিম করা আশা একটা উজ্জ্বল শিখায় বদলে গিয়েছিল। যদিও শুরু কাদা থেকে হয়েছিল, কিন্তু যদি কেউ নিজের হৃদয় পরিষ্কার রাখে তাহলে সে আলো পর্যন্ত পৌঁছতে পারে। কিন্তু যখন লাইলা তার নতুন পরিষ্কার লোহার জীবনের প্রথম শান্তিপূর্ণ মুহূর্ত উপভোগ করছিল, বড় গেটের বাইরে যেখানে অন্ধকার ছিল, একটা ঠান্ডা রহস্যময় চোখ চুপচাপ তার প্রতি পদক্ষেপে নজর রাখছিল। সেই চোখ রাতের হাওয়া থেকেও ঠান্ডা ছিল, সমুদ্রের গভীরতা থেকেও গভীর, তার সঙ্গে কিছু অশুভ নিয়ে যা আগে অপেক্ষা করছিল। সেই সকালে লায়লা তার পুরনো ব্যাগ কাঁধে নিল আর নতুন স্কুলের গেটের সামনে দ্বিধায় দাঁড়িয়ে গেল। নূর মডার্ন স্কুল, এই নাম শহরের মাঝে প্রতিষ্ঠার প্রতীক ছিল। এখানকার বাচ্চারা সব সাফসুতরো কাপড়ে। চকচকে গাড়ি তাদের ছেড়ে যেত, তাদের চোখে আত্মবিশ্বাস ছিল। লায়লা একটা গভীর শ্বাস নিল, তার ব্যাগ শক্ত করে ধরল আর সোনালি ইটের পাকা স্কুলের উঠোডোকা রাখল। বেশি দূর যায়নি যে তার পিছনে ফিসফিস শুনল, সেই মেয়ে দেখো, শুনেছি আরহান জিয়ার পরিবার থেকে ভিখ মাংতে তুলে এনেছে। সত্যি তার চালচলন থেকেই বোঝা যায় সে কোনো নিচু জায়গা থেকে। একটা মেয়ের তীক্ষ্ণ গলা এলো, চোখা আর ব্যঙ্গাত্মক। লায়লা তার ঠোঁট কামড়াল আর তাড়াতাড়ি চলল। ছাত্রদের ভিড় ছোট ছোট দলে জমে দিয়েছিল। চোখা চোখের নিচে লায়লার মনে হল সে পরিষ্কার মেঝেতে একটা দাগের মতো। ক্লাসে পৌঁছে সে ভয়ে ভয়ে ঘরের কোনো একটা খালি জায়গা খুঁজল। যখন সে কুর্সি টানল তখন পাশের কয়েকটা মেয়ে একে অপরকে দেখল আর চুপচাপ তাদের কুর্সি দূরে সরিয়ে নিল। কেউ কিছু বলল না, কিন্তু সেই উপেক্ষা একটা ভারী পাথরের মতো লায়লার বুকে রাখা ছিল। ক্লাস শুরু হলো। ক্লাস টিচার একজন মধ্যবয়সী লোক, যার মুখ গম্ভীর ছিল কিন্তু চোখে সহানুভূতি ছিল, লায়লার পরিচয় দিলেন। এই লায়লা, আজ থেকে সে আমাদের ক্লাসের নতুন সদস্য। কোনো তালি বাজল না, শুধু একটা ঘেমে ওঠা নিস্তব্ধতা ছিল। লায়লা অগণিত ঠান্ডা উদাসীন চোখের মাথে দাঁড়িয়ে রইল। সে ধীরে মাথা নিচু করে নমস্কার বলল আর চুপচাপ তার জায়গায় ফিরে গেল। পুরো ক্লাসের সময় নাদিয়া ক্লাসের সবচেয়ে ধনী মেয়ে, যার চুল বাদামি রং করা ছিল, কবজিতে দামি ঘড়ি চকচক করছিল। বারবার লায়লাকে দেখত আর তার বন্ধুদের দলের সঙ্গে ফিসফিস করত। তার চোখে তাচ্ছিল্য ছিল। বিরতির সময় নাদিয়া লায়লার টেবিলের পাশ দিয়ে যাওয়ার সময় জেনে শুনে জোরে বলল, কি এই বাড়িতে লোক শেষ হয়ে গিয়েছিল যে একটা আবর্জনার ডাবা থেকে তুলে এনেছে? পুরো দল হাসতে লাগল। লায়লা তার বইয়ে মুখ লুকাল। তার দুহাত টেবিলের নিচে শক্ত করে জোড়া ছিল। সে কোনো উত্তর দিল না, কোনো রাগে ভরা চোখ তুলল না, শুধু একটা ধৈর্য ছিল, যেন একটা মোটা স্তর তার ছোট রক্তাক্ত হৃদয়কে ঢেকে রেখেছে। লায়লা দিন লায়লা একটা অদৃশ্য মানুষের মতো স্কুলে যেত। কেউ তার সঙ্গে কথা বলত না, কেউ তার সঙ্গে গ্রুপে কাজ করত না, কেউ তার পাশে বসতে চাইত না। প্রতিবার যখন শিক্ষক গ্রুপ ডিসকাশনের জন্য বলতেন তখন সে একা কাজ করত। মাঝে মাঝে পাশের টেবিল থেকে হাসির শব্দ আসত। দুপুরের খাবারের সময় লায়লা একটা নকল গুলমোহর গাছের নিচে উঠোনের এক কোণে বসত আর চুপচাপ শুকনো রুটি খেত। মাঝে মাঝে তার টেবিলের ড্রয়ারে অদ্ভুত কাগজের টুকরো পড়ত। মাঝে মাঝে এটা একটা মজার ছবি হতো, মাঝে মাঝে এটা ব্যাকা অক্ষরে লেখা হতো নকল। আবর্জনার ডাবার রাজকন্যা ভান করতে থাকো, কে বিশ্বাস করবে? লায়লা চুপচাপ সেগুলো জড়ো করত, ছোট ছোট টুকরো করে ফেরে ক্লাসের ডাস্টবিনে লুকিয়ে ফেলত। সে আরহানকে বলেনি, না সারাকে একটা শব্দ বলেনি। তারা তাকে আগেই অনেক কিছু দিয়েছে,
সে সেই লোকদের ওপর আর বোঝা চাপাতে চায়নি যারা তাকে ভালোবাসে। এক সন্ধ্যায় একটা ক্লাসের পর যখন সে তার বই গুছিয়ে নিচ্ছিল, তখন লাইলা তার টেবিলের ড্রয়ার থেকে একটা কাগজের টুকরো পড়তে দেখল। কাগজ মোড়ানো ছিল, তার ওপর লাল কালিতে বড় বড় ব্যাকা অক্ষরে লেখা ছিল নকল। লাইলা কাগজটা তার হাতের তালুতে শক্ত করে ধরল। আশ্চর্যের কারণে নয়, রাগের কারণে নয়, বরং তিক্ততার কারণে। যদিও তার জীবন বদলে গিয়েছে, যদিও সে নতুন কাপড় পরেছে, যদিও সে শহরের মাঝে একটা অসাধারণ ভিলায় বসে আছে, কিন্তু তার অতীত একটা লম্বা ছায়ার মতো ছিল, যা প্রতি পদক্ষেপে তার পিছনে লেগেছিল। লাইলা মাথা তুলে বিশাল স্কুলের উঠোনের দিকে তাকাল, যেখানে সন্ধ্যার কমলা আলো ছড়িয়েছিল। সেই মুহূর্তে সে একটা কথা বুঝল, সমাজে নিজের জায়গা বদলালে লোকের দৃষ্টিভঙ্গি তৎক্ষণাৎ বদলায় না। স্বীকৃতি পাওয়ার জন্য তাকে নিজে এগিয়ে যেতে হবে, নিজে সোজা দাঁড়াতে হবে, নিজে সেই চোখগুলো বদলাতে বাধ্য করতে হবে। চোখের জনে নয়, ঘৃণায় নয়, বরং নিজের ইচ্ছাশক্তি, আত্মসম্মান আর নিজের নিঃশব্দ দৃঢ়তায়। লাইলা মোড়ানো কাগজটা তার ব্যাগে রাখল, উঠে দাঁড়াল আর হাসি মজার সঙ্গে গুঞ্জন করা ক্লাস থেকে চুপচাপ বেরিয়ে গেল। স্কুলের উঠোনে তার ছায়া লম্বা হয়ে গেল, ছোট কিন্তু দৃঢ়, যেন একটা বুনো ঘাসের চারা যা হাওয়ার সামনে দাঁড়িয়ে আছে। সেই সকালে ক্লাসের পরিবেশ কিছু আলাদা ছিল। করিডোরে ছোট ছোট পতাকা ঝোলানো ছিল। স্কুলের উঠোনে চকচকে লাল ব্যানার ঝুলছিল, যা স্কুল স্তরের সাহিত্য আর ভাষণ প্রতিযোগিতার স্বাগত জানাচ্ছিল। লাইলা ক্লাসের কোণে গুটিসুটি হয়ে বসেছিল, তার মোড়ানো নিবন্ধের কাগজের কোণ সহলাচ্ছিল। এই বছরের প্রতিযোগিতার বিষয় ছিল এই বিশাল দুনিয়ায় আমি কে। যখন ক্লাস টিচার সেই উৎকৃষ্ট নিবন্ধের তালিকা ঘোষণা করলেন, যেগুলো ভাষণের জন্য নির্বাচিত হয়েছে, তখন পুরো ক্লাসে হইচই পড়ে গেল। আর লাইলার নাম শুনে অনেক চোখ আশ্চর্য আর সন্দেহের সঙ্গে তার দিকে ঘুরল। জানালার কাছে বসা নাদিয়া ঘুরল আর ফ্যাকাশে হাসির সঙ্গে হাসল। লাইলা মাথা নিচু করল, তার হৃদয় জোরে জোরে ধরফর করছিল। সেই দুপুরে যখন স্কুলের উঠোন রোদে ভরা ছিল, হল ছাত্র আর শিক্ষকদের দিয়ে ঠাসা ছিল, লাইলা মঞ্চের পিছনে দাঁড়িয়েছিল। তার দুহাত একটা ছোট চকের টুকরো শক্ত করে ধরেছিল। বিশাল মঞ্চে হলদে ধীর আলো পড়ছিল, যা শুদ্ধ সাদা স্যুটে ছোট মেয়ের মুখকে আলো করছিল। লাইলা একটা গভীর শ্বাস নিল আর ধীরে ধীরে এগিয়ে গেল। নিজেকে বলল, হাওয়া বিপরীত হলেও আমাকে এগিয়ে যেতে হবে। সে তার হাতে চক শক্ত করে ধরল আর তা মঞ্চে রেখে দিল, যেন কোনো নিঃশব্দ প্রতিজ্ঞা, কোনো দেখানো ছাড়া, কোনো সুন্দর শব্দ ছাড়া, শুধু নিজের জীবনের গল্প দিয়ে। লাইলা নিচে সেই মুখগুলোর দিকে তাকালো, যারা তার দিকে তাকিয়েছিল। তার গলা কর্কশ কিন্তু দৃঢ় ছিল। আমি লাইলা, আমি কখনো সমুদ্রের ধারে একটা ভাঙা ঝুপড়িতে থাকতাম, কখনো পাতলা ডালের সঙ্গে চাল খেতাম, কখনো আবর্জনার মতো তাড়িয়ে দেওয়া হতাম, কিন্তু আমি এহেসানও পেয়েছি। আমি জেনেছি যে কোনো আশা ছাড়া দয়া কি। তার গভীর উষ্ণ গলা গুঞ্জন হল, কাঁপল না যেমনটা সে ভয় পাচ্ছিল, বরং শোনা লোকদের হৃদয়ের প্রতি কোণ স্পর্শ করছিল। সে ঠান্ডা, বৃষ্টি, ক্ষুধার্ত পেটের সঙ্গে হাওয়ায় ভরা রাত আর লোকের দিয়ে গালি দেওয়া আর ঠেলে দেওয়া দিনের কথা বলল। কিন্তু সে সেই রোদের রশ্মির কথাও বলল, যখন কেউ তাকে একটা রুটি বা একটা উষ্ণ কাপড় দিয়েছিল। সে এহেসান, কৃতজ্ঞতা আর মানবতায় একটা ছোট কিন্তু কখনো না নিভা বিশ্বাসের কথা বলল। পুরো হল নিস্তব্ধ হয়ে গেল, কোনো ফিসফিস নেই, কোনো হাসি নেই, শুধু প্রত্যেকের বুকে হৃদয়ের ধরফর ছিল। লায়লা থামল, একটা গভীর শ্বাস নিল। তার চোখে একটা অদ্ভুত শান্তি ছিল, যেন একটা নদী যা অনেক ঝড়ের পর অবশেষে নিজের রাস্তা খুঁজে পেয়েছে। সে মাথা নিচু পড়ল, আর আজ আমি এখানে কারো দয়া মাংতে দাঁড়াইনি। আমি শুধু এটা বলতে চাই যে যদিও আমার অতীত কঠিন ছিল, আমার গর্ব যে আমি তাকে একটা পরিষ্কার হৃদয়ের সঙ্গে পার করেছি। আমি একটা সাধারণ মানুষ যে জীবনের এহেসান কখনো ভুলি না। একটা তালির শব্দ এলো, তারপর একসঙ্গে যেন ঢেউ উঠছিল। ক্লাস টিচার উঠে দাঁড়ালেন। তার চোখে চোখের জল ছিল। কিছু মেয়ে তাড়াতাড়ি তাদের লাল চোখ মুছল, এমনকি যারা কখনো কানাঘুষো করত তারাও চুপচাপ বসেছিল। তাদের মুখে এখন সেই অহংকার ছিল না। শেষ সারিতে নাদিয়া তার মুঠি শক্ত করল। তার নখ তার হাতের তালুতে এত গভীরে বিঁধল যে সাদা হয়ে গেল। তার মুখ শক্ত হয়ে গেল। তার চোখে একটা ঠান্ডা ঈর্ষার চমক ছিল। লায়লা মঞ্চ থেকে নেমে এলো, নাদিয়ার পাশ দিয়ে গেল, পিছনে না ফিরে। বাইরে উঠোনে হাওয়া সবুজ গুলমোহর গাছ দিয়ে যাচ্ছিল,
একটা হালকা গন্ধ নিয়ে আসছিল, যেন কোনো নিঃশব্দ অভিনন্দন। লায়লা বুঝল, আগের রাস্তা এখনও কষ্টে ভরা, কিন্তু সে তার মাথা উঁচু রাখতে শিখে গিয়েছে, নিজের পায়ে চলতে শিখে গিয়েছে। ওয়াওয়াহির দরকার নেই, দয়ার দরকার নেই, শুধু একটা ছোট কিন্তু দৃঢ় বিশ্বাস যে সে একটা অর্থপূর্ণ জীবন যাপন করছে আর করবে। একটা ভারী সন্ধ্যা স্কুলের উঠোনে নেমে এলো। আকাশ বাদামি ছিল, বৃষ্টির পুহার যেন পুরো রাত ঝরবে। লায়লা শেষ ক্লাসের পর তার বই গুছিয়ে নিচ্ছিল, বাড়ি যাওয়ার তৈরি করছিল, যে তখনই সে তার টেবিলের ড্রয়ার থেকে একটা ছোট চিঠি পড়তে দেখল। কাগজ পুরনো ছিল, লেখা ব্যাকা ছিল। আজ রাতে স্কুলের পিছনের গলির কোণে কিছু জরুরি কথা বলতে হবে। লায়লা কাগজ ধরল, তার হৃদয়ে একটা অস্থিরতা উঠল। কে পাঠিয়েছে, এত গোপনে কেন? কিন্তু তারপর তার মাথায় একটা দুর্বল আশার রশ্মি জ্বলল। কে জানে, কেউ তার কাছে ক্ষমা চাইতে চায়, মিলতে চায়। সেই রাতে যখন স্কুলের উঠোনে শুধু কয়েকটা করিডরের আলো ছিল, লায়লা চুপচাপ গেট থেকে বেরিয়ে এলো আর স্কুলের পিছনের ছোট গলিতে গেল। গলি নির্জন ছিল, ঠান্ডা হাওয়া শরীরে বিঁধছিল, ভিজে আবর্জনার গন্ধ আসছিল। রাস্তার ধীর আলো গভীর অন্ধকার কোণগুলোকে আলো পড়তে পারছিল না। লায়লা তার মুঠি শক্ত করল আর ধীরে ধীরে এগোল। হঠাৎ অন্ধকার থেকে একটা দল বেরিয়ে এলো। নাদিয়া ভিড়ের মাঝে দাঁড়িয়েছিল, তার হাত বুকে বাঁধা ছিল, ঠোঁটে একটা ঠান্ডা হাসি ছিল। তার পাশে ৩-৪ জন আরও ছাত্র ছিল, তাদের মুখে একটা দুষ্টু সন্তুষ্ট ভাব ছিল, যেন ক্ষুধার্ত কাক। সময় মতো এসে গেলি গেও। নাদিয়ার গলা মধুর মতো মিষ্টি ছিল, কিন্তু তার পিছনে একটা কড়া মজা ছিল। লায়লা পিছিয়ে গেল, তার মনে হলো কিছু খারাপ হতে চলেছে। ক্ষমা চাইতে চাস, অনেক দেরি হয়ে গেছে, আরেকজন হাসতে হাসতে বলল। নাদিয়া তার পকেট থেকে একটা চকচকে ফোন বের করল আর তা ওপরে তুলল। এই ফোন নাদিয়ার তীক্ষ্ণ গলা গুঞ্জন হল, জেনে শুনে জোরে বলতে বলতে সকালে হারিয়ে গিয়েছিল। সবাই জানে, আর আমরা তোকে নাদিয়ার টেবিলের কাছে ঘুরতে দেখেছি। ভিড়ে কানাঘুষো হতে লাগল, চোখগুলো লায়লার ওপর ঠেকে গেল। কেউ তাড়াতাড়ি ফোনে টাইপ করছিল, কেউ চুপচাপ ভিডিও করছিল। প্রতি চোখ, প্রতি ফিসফিস একটা তীক্ষ্ণ ছুরির মতো লায়লার চামড়া কাটছিল। লায়লার গলা শুকিয়ে গেল, সে চিৎকার করতে চাইল, অস্বীকার করতে চাইল, পরিষ্কার করতে চাইল, কিন্তু এখন সব কথা বৃথা ছিল। যখন মিথ্যা আগে থেকেই তৈরি করা হয়েছে, তখন তার ওপর কে বিশ্বাস করবে? নাদিয়া কাছে এসে ফোনটা লায়লার মুখের কাছে নিয়ে গেল আর রাগে বলল, কি তুমি চাও, আমি গার্ডকে ডাকি নাকি নিজেই স্বীকার করো? হাসির শব্দ গুঞ্জন হল, যেন রাতে জঙ্গলের পাখির ঝাঁক চিল্লাচ্ছে। লায়লা তাচ্ছিল্যের ঘেরার মাঝে কাঁপতে কাঁপতে দাঁড়িয়েছিল। তার মনে হলো সে একটা দ্রুত স্রোতে ভেসে যাচ্ছে। কোনো ভরসা নেই, কোনো হাত বাঁচাতে নেই। হঠাৎ যখন সে সবচেয়ে বেশি হতাশ ছিল, গলির ছোট থেকে দ্রুত পায়ের শব্দ এলো। একটা ছায়া ছুটে এলো নাদিয়া আর তার বন্ধুদের দলকে একপাশে ঠেলে দিল। ভিড় কিছু বোঝার আগেই লায়লাকে ঘেরা থেকে বের করে টেনে নিল। সে এখনও সামলে উঠতে পারেনি, শুধু অনুভব করল যে একটা মজবুত হাত তার কবজি শক্ত করে ধরে রেখেছে আর তাকে গলির শেষে টিমটিম করা আলোর দিকে টেনে নিয়ে যাচ্ছে। পিছনে থেকে নাদিয়ার রাগে ভরা গলা এলো, তাকে ধরো, তাকে পালাতে দিও না। কিন্তু অচেনার পা দ্রুত আর দৃঢ় ছিল। এক মুহূর্তে তারা একটা ভাঙা ইটের দেয়ালের পিছনে গায়েব হয়ে গেল, আর চিৎকার করা ভিড়কে হালকা বৃষ্টিতে হতবাক দাঁড়িয়ে রেখে গেল। লায়লাকে একটা অন্ধকার ছোট গলিতে নিয়ে যাওয়া হলো, যেখানে ছোট ছোট বাড়ি একে অপরের সঙ্গে লেগেছিল। তাকে বাঁচানো লোকটা থেমে শ্বাস নিল। লায়লা টলে পড়ে গেল, চোখের জল তার গালে বইছিল, বৃষ্টিতে মিশে যাচ্ছিল। তার হৃদয় ব্যথায় কুঁকড়ে গেল। ভয়ের কারণে নয়, বরং এই অসাধারণ শহরের মাঝে ছড়ানো তিক্ততার কারণে। সে এখনও একটা দুর্বল মানুষ ছিল, যাকে সহজে পূর্বাগ্রহ আর ঈর্ষায় পিষে ফেলা যায়। সে যতই চেষ্টা করুক, সে যতই সততার সঙ্গে বাঁচুক, শুধু একটা মিথ্যা অভিযোগে লোকে তাকে কোনো দয়া ছাড়াই কাদায় ঠেলে দেওয়ার জন্য প্রস্তুত ছিল। লায়লা তার মুঠি শক্ত করল, তার নখ তার হাতের তালুতে এত গভীরে বিঁধল যে ব্যথা হতে লাগল। সে শপথ নিল যে পুরো দুনিয়া তার থেকে মুখ ফিরিয়ে নিলেও সেটার হৃদয় কালো হতে দেবে না। সে উঠবে আর এগিয়ে যাবে। ঠান্ডা হালকা বৃষ্টিতে লায়লার হাত ধরা হাত খুব শক্ত করে ধরা ছিল। সেই হাত বড় ছিল না, না রুক্ষ, কিন্তু তাতে তাকে একটা অদ্ভুত উষ্ণতা দিল, যার থেকে লায়লার দুর্বল পায়ে হঠাৎ এগিয়ে যাওয়ার শক্তি এলো। তারা অন্ধকার ছোট গলি দিয়ে গেল আর পুরনো ক্লাসরুমের ভবনের পিছনে পৌঁছল, যেখানে এখনও ধীর আলো ছিল। যখন লায়লা হাঁপাতে হাঁপাতে থামল, তখন সে অনুভব করল যে তাকে ভাগিয়ে এনেছে সে ফারহান, আরহানের ছেলে। ফারহানের সাদা শার্ট বৃষ্টিতে ভিজে গিয়েছিল, তার চুল কপালে লেগেছিল, কিন্তু তার চোখ একটা জেদি আগুনের মতো চমকাচ্ছিল, যা ঠান্ডা রাতে জ্বলছিল। লায়লা হেঁটে কিছু জিজ্ঞাসা করার আগেই ফারহান তাকে ধীরে প্রিন্সিপালের অফিসের কাছে একটা কোণে টেনে নিল। এখানে বসো, ভয় পেও না। ফারহান ধীর গভীর গলায় ফিসফিস করল। সে হতবাক হয়ে তাকে দেখল, তার হৃদয় উন্মাদের মতো ধরফর করছিল। কখনো সেই মাসগুলোতে যখন অগণিত ঠান্ডা চোখ তার পিছনে লেগেছিল, সে এমন কোমল ভরসা অনুভব করেনি। ফারহান তার পকেট থেকে একটা ছোট ফোন বের করল,
যার স্ক্রিন এখনও জ্বলছিল। দেখো, সে লায়লাকে দিল। তার ঠোঁটে একটা রহস্যময় হাসি ছিল। লায়লা কাঁপতে থাকা হাতে তা নিল। স্ক্রিনে একটা ভিডিও চলছিল, যার মধ্যে নাদিয়া আর তার বন্ধুরা তাকে ফাঁসানোর পরিকল্পনা করছিল। কি করে তারা ফোনটা লায়লার ব্যাগে লুকাবে, কি করে নাদিয়া চুপচাপ হ্যান্ড নোটের কাগজ তার টেবিলের ড্রয়ারে রেখেছে, সব কিছু স্পষ্ট ছিল। কেউ অস্বীকার করতে পারবে না। লায়লা তার মুখ ঢেকে ফেলল, চোখের জল বয়ে গেল। ব্যথার কারণে নয়, বরং এই কারণে যে প্রথমবার এই প্রতারণা আর তাচ্ছিল্যে ভরা জায়গায় সে জানল যে কেউ তার সঙ্গে দাঁড়িয়ে আছে। ফারহান উঠে দাঁড়াল, তার ভিজে জ্যাকেট খুলল আর কাঁপতে থাকা ছোট মেয়ের কাঁধে চাপিয়ে দিল। আমার সঙ্গে চলো, সে সংক্ষেপে বলল, আর আবার তার হাত ধরল আর তাকে সোজা প্রিন্সিপালের অফিসের দিকে নিয়ে গেল। সেই রাতে সেই সংক্ষিপ্ত গম্ভীর ঘরে তীব্র সাদা আলোর নিচে ফারহান প্রিন্সিপাল আর ক্লাস টিচারের সামনে ভিডিও চালালো। লায়লা মাথা নিচু করল, তার কামিজের কিনার শক্ত করে ধরেছিল। তার হৃদয় যেন ফেটে যাচ্ছিল। নাদিয়া আর তার বন্ধুদের ডাকা হলো। নাদিয়ার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল, তার ঠোঁট শক্ত করে বাঁধা ছিল। তার চোখ কারো সামনে করার সাহস করছিল না। প্রিন্সিপাল, যারা সবসময় শান্ত থাকতেন, প্রথমবার টেবিলে হাত মারলেন। তার গলা ঘরে গুঞ্জন হল, এটা খুব লজ্জাজনক। নূর স্কুল এমন মিথ্যা অভিযোগ আর অন্যকে ক্ষতি করার আচরণ সহ্য করবে না। নাদিয়া কেঁদে ফেলল, হাঁটু গেড়ে পড়ে গেল। তার চোখের জল আর নাক বইছিল, কিন্তু সেই দেরিতে আসা চোখের জল থেকে কিছু বাঁচানো যেত না। পরের সকালে একটা ভারী শাস্তিমূলক ব্যবস্থার ঘোষণা করা হলো। 1 মাসের জন্য স্কুল থেকে সাসপেন্ড, খারাপ আচরণের রেকর্ড আর পুরো স্কুলের সামনে সতর্কতা। তার সম্মান, যার ওপর নাদিয়ার সবসময় গর্ব ছিল, সবার সামনে চুরমার হয়ে গেল। করিডোরে ছাত্রদের দল ফিসফিস করছিল। কে ভেবেছিল দেখতে তো খুব ভোলা লাগত, কিন্তু এত দুষ্টু বেরোলো। বেচারি লায়লা, তার উপর মিথ্যা অভিযোগ লাগানো হয়েছিল, আর তারা তার ভিডিওও করেছিল। এখন বলো, আসল নকল কে? লায়লা স্কুলের উঠোন দিয়ে গেল, অভ্যাসের সঙ্গে তার মাথা নিচু ছিল। কিন্তু এবার লোকের চোখ তাচ্ছিল্যের ছিল না, বরং লজ্জা আর প্রশংসায় ভরা ছিল। লায়লার হৃদয়ে একটা ছোট ফুল চুপচাপ ফুটল। তালির দরকার নেই, শুধু এটা জানা যথেষ্ট ছিল যে সে পার করে এসেছে। সেই সন্ধ্যায় যখন সোনালি রোদ পুরনো টাইলের ছাদে পড়ছিল, ফারহান ধীরে ধীরে তার পাশে চলছিল। তারা স্কুলের উঠোনের কোণে একটা পাথরের বেঞ্চে বসল, যেখানে গুলমোহর গাছ নীল আকাশের একটা বড় অংশ ঢেকে রেখেছিল। ফারহান কিছুক্ষণ দ্বিধা করল, আর তারপর ঘুরল। তার গলা গভীর ছিল। আমাকে মাফ করো যে আমি তাড়াতাড়ি আসতে পারিনি। লায়লা মাথা নাড়ল, তার চোখে চোখের জল ছিল। আমার অভ্যাস হয়ে গেছে, সে ধীরে উত্তর দিল। তার গলা জলে ফিসলানো হাওয়ার মতো ছিল। অন্যায়ের অভ্যাস করো না, ফারহান বলল। তার চোখ হঠাৎ তীক্ষ্ণ হয়ে গেল। সে ধীরে তার হাত ধরল। তার গলা দৃঢ় ছিল। আজ থেকে যে তোমাকে আঘাত করার চেষ্টা করবে, তাকে আদে আমার সামনে দিয়ে যেতে হবে। এই কথা লায়লার হৃদয়ে একটা প্রতিজ্ঞার মতো গুঞ্জন হল। যখন আকাশ একটা কোমল সূর্যাস্তের রঙে রঙিন হচ্ছিল, সমুদ্রের হাওয়া ধীরে ধীরে বইছিল, স্মৃতির নোনতা গন্ধ ছোট মেয়ের নরম চুলে মিশছিল, জীবনের একটা নতুন অধ্যায় চুপচাপ কিন্তু মজবুতভাবে খুলছিল। গ্রীষ্মের এক সকালে সমুদ্রের হাওয়া গুলমোহর গাছের সারি দিয়ে যাচ্ছিল। লাল ফুল স্কুলের উঠোনে চারদিকে উড়ছিল। পতাকার খুঁটিতে তেরঙ্গা লেহেরাচ্ছিল, যেন নতুন স্বপ্নকে ডাকছিল। সেই দিন হোল, রোদ আর সুখে চকচক করছিল। স্কুলের বার্ষিক অনুষ্ঠান আর বিদায়ের দিন এসে গিয়েছিল। লাইলা প্রথম সারিতে শুদ্ধ সাদা স্যুটে বসেছিল। তার চুল সরলতায় বাঁধা ছিল। তার মুখ একটা উজ্জ্বল চমকে দমকাচ্ছিল। সারা আর আরহানও সেখানে ছিলেন। মা বাবার সম্মানীয় সারিতে গর্বের সঙ্গে বসেছিলেন। মঞ্চে প্রিন্সিপাল, যার চুল সাদা হয়ে গিয়েছিল, চশমা নাকে ঝুলছিল, এক এক করে উৎকৃষ্ট পারফরমেন্স করা ছাত্রদের নাম নিচ্ছিলেন। প্রতিবার যখন কোনো নাম ডাকা হতো, তখন জোরে তালি বাজত। যখন তারা থামলেন, একটা নতুন তালিকা হাতে নিলেন, তখন তার গলা ধীর হল, আর শান্ত হলে গুঞ্জন হল। আর এখন আমরা একটা বিশেষ মেয়েকে সম্মান জানাতে চাই, যে প্রমাণ করেছে যে ইচ্ছাশক্তি, করুণা আর দয়া প্রতি পূর্বাগ্রহকে হারাতে পারে। সবার চোখ লায়লার ওপর থেকে গেল। কুমারী লায়লা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পূর্ণ স্কলারশিপ পাচ্ছেন, আর এই বছরের প্রেরণাদায়ক ছাত্রীর পুরস্কারও পাচ্ছেন। লায়লা উঠে দাঁড়ালো আর জোরে তালির মাঝে মঞ্চে উঠল। ফারহান মঞ্চের কাছে সারিতে বসেছিল, চুপচাপ হাসছিল। তার চোখে গর্বের চমক ছিল। লায়লা পুরস্কার নিল। তার হাত কাঁপছিল, তার হৃদয় উন্মাদের মতো ধরফর করছিল।
তারপর যখন তাকে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হলো তখন সে মাইক্রোফোনের কাছে গেল, একটা গভীর শ্বাস নিল। তার গলা গুঞ্জন হলো প্রথমে, তারপর ধীরে ধীরে গভীর আর আবেগপূর্ণ। আমি একটা ছোট মাছ ধরা গ্রামে জন্মেছি। গরিবী আর ক্ষুধা আমার শৈশবের সঙ্গী ছিল। আমাকে লোকে তাড়িয়েছে, আমার নিম্ন শ্রেণীর কারণে আমার অপমান করেছে। কিন্তু আমি সেই লোকদের থেকেও সবচেয়ে উষ্ণ স্নেহ পেয়েছি যাদের আমি চিনিও না। আমার মা, এক পরিশ্রমী মাছ বেচা মহিলা, আমাকে শিখিয়েছে যে গরিবই পাপ নয়, শুধু করুণা হারানোই সবচেয়ে লজ্জার। আর আমি মায়ের কথা নিয়ে অনেক ঝড় পার করেছি। আমি আজ এখানে এই জন্য দাঁড়াইনি যে আমি কারোর থেকে ভালো, আমি শুধু বেশি ভাগ্যবান। সেই লোকদের সঙ্গে দেখা করার জন্য ভাগ্যবান যারা আমার মধ্যে আলোতে বিশ্বাস করেছে যখন আমি নিজের ওপর সন্দেহ করছিলাম। লায়লা থামল, তার চোখে চোখের জল ছিল। একটা হালকা হাওয়া বইল, যার ফলে তার দোপাট্টা লেহেরিয়ে উঠল। পুরো হল নিস্তব্ধ হয়ে গেল। কোনো হাসি মজা নেই, কোনো উদাসীনতা নেই, শুধু হৃদয় ছিল যা একসঙ্গে ধরফর করছিল, ভাগ করে নিচ্ছিল আর বোঝছিল। কিছু মা বাবা ধীরে তাদের চোখ মুছলেন, কিছু শিক্ষক মাথা নাড়ছিলেন, তাদের চোখে চোখের জল ছিল। আর কোথাও ছাত্রদের ভিড়ে যুবক চোখে আশা আর প্রশংসার চমক ছিল। একটা বাচ্চা ছিল যে পুরোপুরি লায়লার মতো, দুবলা পাতলা, লাজুক, কিন্তু তার হৃদয়ে স্বপ্নের একটা পুরো আকাশ ছিল। লায়লা মাথা নিচু করে নমস্কার বলল আর গর্জন করা তালির মাঝে মঞ্চ থেকে নেমে এলো। যখন সে নিচে নামল তখন সারা ছুটে এসে তাকে জড়িয়ে ধরল। চোখের জল বইছিল। আমার মেয়ে, আজ তুমি খুব চমকাচ্ছ। লায়লা তাকে শক্ত করে ধরল। তার দ্বিতীয় মায়ের উষ্ণ হৃদয়ের ধরফর অনুভব করল। কাছে আরহান চুপচাপ দাঁড়িয়েছিলেন, তার চোখ লাল ছিল। মোটা চশমার পিছনে লুকানো ছিল। ফারহান সবসময়ের মতো শুধু দূর থেকে চুপচাপ দেখছিল, কিন্তু তার ঠোঁটের হাসি তার সব মুখের গর্ব প্রকাশ করছিল। অনুষ্ঠান ঢাকের শব্দ আর জোরে তালির সঙ্গে শেষ হল। সবাই উঠোনে ছড়িয়ে পড়ল। স্মৃতি ছবি তুলছিল, অটোগ্রাফ নিচ্ছিল। লায়লা গুলমোহর গাছের কাছে দাঁড়িয়েছিল, হাতে পুরস্কার নিয়ে। তার হৃদয় অবর্ণনীয়ভাবে ভরা ছিল। হঠাৎ একজন মধ্যবয়সী লোক সাদা শার্ট পরে হাতে ক্যামেরা নিয়ে তার সামনে এলো। নমস্কার বেটি, সে বন্ধুত্বপূর্ণ হাসল। আমি একটা খবরের কাগজের রিপোর্টার, আমি তোমার ভাষণ শুনেছি, আমি খুব আবেগপূর্ণ হয়ে গিয়েছি। কি আমি তোমার ইন্টারভিউ নিতে পারি আর তোমার সম্পর্কে একটা লেখা লিখতে পারি? লায়লার চোখ চওড়া হয়ে গেল। এক মুহূর্তের জন্য সে বুঝতে পারল না কি উত্তর দেবে। রিপোর্টার তার সৎ চোখে বলল, তোমার মতো সুন্দর গল্পের দরকার যাতে আরও লোক প্রেরণা পায়। কি তুমি রাজি? লায়লা ধীরে তার ঠোঁট কামড়াল, 1 সেকেন্ড দ্বিধা করল আর তারপর ধীরে মাথা নাড়ল। বিখ্যাত হওয়ার জন্য নয়, দেখানোর জন্য নয়, বরং এই কারণে যে সে বুঝত যে আজকের প্রতিটা সত্যি কথা কোনো অন্ধকারে ঘুরে বেড়ানো লোকের জন্য আশা জাগাতে পারে। আর যদি সম্ভব হয় তাহলে সে তার ছোট আলো দিয়ে জীবনের এহসান শোধ করতে চায়। আর একটা হালকা হাওয়া বইল, আর একটা লাল গুলমোহর ফুল লায়লার কাঁধে পড়ল। সে ওপরে পরিষ্কার নীল আকাশের দিকে তাকালো আর মনে মনে ফিসফিস করল, মা, আমি আপনার শিক্ষাকে হতাশ করিনি। আমি ঝড় পার করে এসেছি আর ফুল ফুটে গেছে। সবুজ ধানের ক্ষেতের মাঝে দিয়ে যাওয়া কাদামাখা লাল রাস্তায় একটা ছোট মেয়ের ছায়া একটা পুরনো সাইকেল চালাচ্ছিল। সাইকেলের পিছনের ঝুড়ি, বই, কিছু স্লেট আর কাপড়ের একটা ফ্যাকাশে থলিতে মোড়া কিছু সাদা চকের টুকরোতে ভরা ছিল। বসন্তের কোমল রোদ তার বাঁধা চুল আর সাদা স্যুটে পড়ছিল। সমুদ্রের হাওয়া বইছিল, তার সঙ্গে একটা পরিচিত নোনতা গন্ধ নিয়ে আসছিল। এই লায়লা ছিল। এখন সে ভিখারি মেয়ে ছিল না, না পুরনো খারাপ অথবা ভাগ্যবতী মেয়ে। এখন সে তার পুরনো মাছ ধরা গ্রামে ফিরে এসেছে তার সঙ্গে। সে উষ্ণ আলো নিয়ে, যা সে তার বড় হওয়ার বছরগুলোতে জড়ো করেছে। লায়লা একটা বিদেশি কোম্পানির আকর্ষণীয় প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, সেই অসাধারণ জীবন প্রত্যাখ্যান করেছে যার অনেকে স্বপ্ন দেখে। তার বদলে সে ফারহানের সঙ্গে, যে সেই ঝোড়ো দিনগুলোতে তার নিঃশব্দ সঙ্গী ছিল, মিলে নূরের আলো নামে একটা ফাউন্ডেশন তৈরি করেছে, যা মধ্য ভারতের গরিব বাচ্চাদের জন্য ছিল। ছোট ছোট দান, পুরনো বইয়ের সংগ্রহ থেকে এই ফাউন্ডেশন একটা টিমটিম করা কিন্তু অবিরাম জ্বলা শিখার মতো ছড়িয়ে পড়ল, যা ঠান্ডা শীতে জ্বলছিল। আর আজ তারা সেই জায়গায় ফিরে এসেছে যেখান থেকে সব শুরু হয়েছিল।
সমুদ্রের ধারের গরিব মাছ ধরা গ্রাম, এখানে বাঁকা কাঁচা রাস্তা এখনও পাকা হয়নি, নারকেল পাকার ব্যাকা ছাদ প্রতি ঝড়ের আগে ফেটে যেত, ছোট ছোট খালি পা এখনও প্রতিদিন স্কুল যাওয়ার জন্য নোনতা জলে হাঁটত। কিন্তু ঠিক এখানেই লায়লা দয়ার প্রথম পাঠ শিখেছিল। সাইকেল একটা খালি জমির সামনে থামল, যেখানে কখনো একটা ছোট বাজার হতো, এখন পরিষ্কার করা হয়েছে। একটা অস্থায়ী বোর্ড তারে ঝুলছিল, যার ওপর চক দিয়ে ব্যাকা অক্ষরে লেখা ছিল, নূরের আলো ক্লাস। কালো বাচ্চারা আগে থেকেই বড় সংখ্যায় জমে গিয়েছিল, কারো হাতে স্লেট ছিল, কেউ বই ধরেছিল, কেউ উৎসাহে তার পায়ের আঙুলে দাঁড়িয়ে দেখছিল। লায়লাকে দেখে পুরো দল ছোট পাখির মতো চিঁচি করতে করতে বেরিয়ে এলো। দিদি এসে গেছে। দিদি, আজ আমরা পড়তে শিখব নাকি ছবি আঁকব? লায়লা হেসে তার কপালের ঘাম মুছল আর ভালোবেসে প্রতি বাচ্চার কাঁধে থাপ্পড় মারল। ফারহানও পিছন থেকে এলো, তার হাতে নতুন সাদা কপির কয়েকটা প্যাকেট ছিল। দুজনে বোর্ড লাগালো, সাধারণ টেবিল কুর্সি রাখল আর পুরনো চাটাইয়ে বই কপি ছড়িয়ে দিল। ব্ল্যাকবোর্ডের দরকার ছিল না, না এয়ার কন্ডিশনারের, শুধু বাচ্চাদের উজ্জ্বল হাসি ক্লাসকে আলো করার জন্য যথেষ্ট ছিল। একটা নির্জন কোণে একটা বুড়ি আকৃতির লাঠির ভরে চুপচাপ দাঁড়িয়েছিল, সাদা উস্কো খুস্কো চুল, গভীর চোখ। লায়লা তৎক্ষণাৎ চিনল, সে রুকসানা, সেই মহিলা যে আগে তার প্রতি সবচেয়ে নিষ্ঠুর ছিল। এখন সে ছেঁড়া পুরনো কাপড়ে কুঁকড়ে গিয়েছিল, তার পা কাঁপছিল, তার চোখ লোকের ভিড়ের মাঝে হারিয়েছিল। কেউ তার দিকে মনোযোগ দিচ্ছিল না, তার সন্তানরা তাকে ফেলে শহরে চলে গিয়েছিল। গ্রামের লোকেরা শুধু একটা লম্বা শ্বাস নিয়ে মাথা নাড়ত। লায়লা চুপচাপ বাচ্চাদের ছেড়ে রুকসানার দিকে এগোলো। সে ভিড়ে তার হাত ধরল আর ধীরে বলল, দাদি, আমি আপনাকে ভেতরে আরাম করতে নিয়ে যাচ্ছি, বাইরে খুব রোদ। রুকসানা হতবাক হয়ে লায়লাকে দেখতে লাগল, যেন তার চোখে বিশ্বাস হচ্ছে না। চোখের জল তার ঝুলি পড়া মুখে বয়ে গেল। সে ধীরে বলল, আমি তোমার সঙ্গে অনেক খারাপ করেছি। তুমি কেন? লায়লা হাসল, তাকে ক্লাসের পাশে তৈরি একটা ছোট অস্থায়ী ঝুপড়িতে নিয়ে গেল, যেখানে একটা পরিষ্কার বিছানা আর ঠান্ডা জল আগে থেকেই তৈরি ছিল। ক্ষমা ভুলে যাওয়ার জন্য নয়, বরং নিজের হৃদয় হালকা করার জন্য হয়, যাতে আমরা কোনো ঘৃণা ছাড়াই এগিয়ে যেতে পারি। সেই সন্ধ্যায় ক্লাসের উদ্বোধন অনুষ্ঠান সরল কিন্তু উষ্ণ ছিল। নারকেল গাছের নিচে কয়েকটা ছোট ব্যানার ঝুলছিল, ডজনখানেক বাচ্চা মাটিতে বসেছিল, নির্দোষ হাসি আর সুখে চিল্লাচ্ছিল। লায়লা সেই বৃত্তের মাঝে দাঁড়িয়েছিল, বাচ্চাদের জড়িয়ে ধরছিল, তার চোখ চমকাচ্ছিল, প্রতি নোংরা কিন্তু সুন্দর মুখ দেখছিল। ঢেউয়ের শব্দ একটা লরির হতো ছিল, শুকনো মাছের গন্ধ হাওয়ায় মিশে, নোনতা গন্ধ পুরনো কিন্তু পরিচিত স্মৃতি ফিরিয়ে আনছিল। ফারহান বাইরে চুপচাপ দাঁড়িয়েছিল, তার হাত পকেটে ছিল, সে তাকে দেখে হাসছিল। হয়তো তার চোখে এই সময় লায়লা যে কোনো ফোঁটা ফুলের চেয়ে সুন্দর ছিল। হঠাৎ একটা ছোট মেয়ে, যার দুটো ব্যাকা পনিটেল ছিল, লায়লার কামিজ টানল আর ধীরে জিজ্ঞাসা করল, লায়লা দিদি, কি আপনি সব সময় আমাদের পড়াতে এখানেই থাকবেন? বাকি বাচ্চারাও একসঙ্গে বলল, অন্য কোথাও যেও না দিদি, আপনি আমাকে পড়তে শিখিয়েছেন, আমি বড় হয়ে আপনাকে চিঠি লিখব। লায়লা হেসে চোখের জল বয়ে গেল, সে তাড়াতাড়ি মাথা নাড়ল, বাচ্চাদের জড়িয়ে ধরল। তার হৃদয় সমুদ্রের হাওয়ার মতো হালকা ছিল। যে জায়গায় কখনো তাচ্ছিল্য ভরা ছিল, লায়লা ভালোত্বের বীজ বুনে দিয়েছে। যে জায়গা কখনো তাকে প্রত্যাখ্যান করেছিল, এখন সবচেয়ে সুন্দর শব্দে গুঞ্জন করছিল। পরিষ্কার আকাশে সূর্যাস্ত একটা চকচকে কমলা রেশমি কাপড় বিছিয়ে দিয়েছিল। সেই আলো শুধু লায়লার রাস্তাকে আলো করছিল না, বরং সেই ছোট হৃদয়গুলোকেও আলো করছিল, যারা প্রতিদিন ভালোবাসা, ধৈর্য আর করুণায় বড় হচ্ছিল। একটা যাত্রা শেষ হলো, একটা নতুন যাত্রা আবার শুরু হলো, চুপচাপ কিন্তু সেই শীতের আগুনের মতো তীব্র। কেউ বই ধরেছিল, কেউ উৎসাহে তার পায়ের আঙুলে দাঁড়িয়ে দেখছিল। লায়লাকে দেখে পুরো দল ছোট পাখির মতো চিঁ চিঁ করতে করতে বেরিয়ে এলো। দিদি এসে গেছে, দিদি, আজ আমরা পড়তে শিখব নাকি ছবি আঁকব? লায়লা হেসে তার কপালের ঘাম মুছল আর ভালোবেসে প্রতি বাচ্চার কাঁধে থাপ্পড় মারল। ফারহানও পেছনে থেকে এলো, তার হাতে নতুন সাদা কপির কয়েকটা প্যাকেট ছিল। দুজনে বোর্ড লাগালো, সাধারণ টেবিল কুর্সি রাখলো আর পুরনো চাটাইয়ে বই কপি ছড়িয়ে দিল। ব্ল্যাকবোর্ডের দরকার ছিল না, না এয়ার কন্ডিশনার, শুধু বাচ্চাদের উজ্জ্বল হাসি ক্লাসকে আলো করার জন্য যথেষ্ট ছিল। একটা নির্জন কোণে একটা বড়ি আকৃতি লাঠির ভরে চুপচাপ নাড়িয়েছিল, সাদা উস্কো খুস্কো চুল, গভীর চোখ। লায়লা তৎক্ষণাৎ চিনল, সে রুকসানা, সেই মহিলা যে আগে তার প্রতি সবচেয়ে নিষ্ঠুর ছিল। এখন সে ছেঁড়া পুরনো কাপড়ে কুঁকড়ে গিয়েছিল, তার পা কাঁপছিল, তার চোখ লোকের ভিড়ের মাঝে হারিয়েছিল। কেউ তার দিকে মনোযোগ দিচ্ছিল না, তার সন্তানরা তাকে ফেলে শহরে চলে গিয়েছিল। গ্রামের লোকেরা শুধু একটা লম্বা শ্বাস নিয়ে মাথা নাড়ত। লায়লা চুপচাপ বাচ্চাদের ছেড়ে রুকসানার দিকে এগোলো। সে ধীরে তার হাত ধরল আর ধীরে বলল, দাদি, আমি আপনাকে ভেতরে আরাম করতে নিয়ে যাচ্ছি, বাইরে খুব রোদ। রুকসানা হতবাক হয়ে লায়লাকে দেখতে লাগলো, যেন তার চোখে বিশ্বাস হচ্ছে না।
চোখের জল তার ঝুলি পড়া মুখে বয়ে গেল। সে ধীরে বলল, আমি তোমার সঙ্গে অনেক খারাপ করেছি। তুমি কেন? লায়লা হাসল, তাকে ক্লাসের পাশে তৈরি একটা ছোট অস্থায়ী ঝুঁবড়িতে নিয়ে গেল, যেখানে একটা পরিষ্কার বিছানা আর ঠান্ডা জল আগে থেকেই তৈরি ছিল। ক্ষমা ভুলে যাওয়ার জন্য নয়, বরং নিজের হৃদয় হালকা করার জন্য হয়, যাতে আমরা কোনো ঘৃণা ছাড়াই এগিয়ে যেতে পারি। সেই সন্ধ্যায় ক্লাসের উদ্বোধন অনুষ্ঠান সরল কিন্তু উষ্ণ ছিল। নারকেল গাছের নিচে কয়েকটা ছোট ব্যানার ঝুলছিল, ডজনখানেক বাচ্চা মাটিতে বসেছিল, নির্দোষ হাসি আর সুখে চিল্লাচ্ছিল। লায়লা সেই বৃত্তের মাঝে দাঁড়িয়েছিল, বাচ্চাদের জড়িয়ে ধরছিল, তার চোখ চমকাচ্ছিল, প্রতি নোংরা কিন্তু সুন্দর মুখ দেখছিল। ঢেউয়ের শব্দ একটা লড়ির মতো ছিল, শুকনো মাছের গন্ধ হাওয়ায় মিশে, নোনতা গন্ধ পুরনো কিন্তু পরিচিত স্মৃতি ফিরিয়ে আনছিল। ফারহান বাইরে চুপচাপ দাঁড়িয়েছিল, তার হাত পকেটে ছিল। সে তাকে দেখে হাসছিল, হয়তো তার চোখে এই সময় লায়লা যে কোনো ফোঁটা ফুলের চেয়ে সুন্দর ছিল। হঠাৎ একটা ছোট্ট মেয়ে, যার দুটো ব্যাঁকা পনিটেল ছিল, লায়লার কমিজ টানল আর ধীরে জিজ্ঞাসা করল, লায়লা দিদি, কি আপনি সবসময় আমাদের পড়াতে এখানেই থাকবেন? বাকি বাচ্চারাও একসঙ্গে বলল, অন্য কোথাও যেও না দিদি, আপনি আমাকে পড়তে শিখিয়েছেন, আমি বড় হয়ে আপনাকে চিঠি লিখব। লায়লা হেসে চোখের জল বয়ে গেল। সে তাড়াতাড়ি মাথা নাড়ল, বাচ্চাদের জড়িয়ে ধরল। তার হৃদয় সমুদ্রের হাওয়ার মতো হালকা ছিল। যে জায়গা কখনো তাচ্ছিল্য ভরা ছিল, লায়লা ভালোত্বের বীজ বুনে দিয়েছে। যে জায়গা কখনো তাকে প্রত্যাখ্যান করেছিল, এখন সবচেয়ে সুন্দর শব্দে গুঞ্জন করছিল। পরিষ্কার আকাশে সূর্যাস্ত একটা চকচকে কমলা রেশমি কাপড় বিছিয়ে দিয়েছিল। সেই আলো শুধু লায়লার রাশটাকে আলো করছিল না, বরং সেই ছোট হৃদয়গুলোকেও আলো করছিল, যারা প্রতিদিন ভালোবাসা, ধৈর্য আর করুণায় বড় হচ্ছিল। একটা যাত্রা শেষ হলো, একটা নতুন যাত্রা আবার শুরু হলো, চুপচাপ কিন্তু সেই শীতের আগুনের মতো তীব্র। আপনি জানেন, লায়লার গল্প শুনে আমি শুধু আপনাদের একটা কথা বলতে চাই। কেউ এটা বেছে নিতে পারে না যে সে কোথায় জন্মাবে, কিন্তু আমরা পুরোপুরি বেছে নিতে পারি যে আমরা কি করে বাঁচব আর এগিয়ে যাব। অনেকবার জীবন আপনাকে পূর্বাগ্রহ, বিষাক্ত অফবা আর এমনকি সেই লোকদের প্রতারণায় ফেলে দেবে যারা কখনো আপনার সঙ্গে হেসেছিল। কিন্তু দয়া করে এর কারণে আপনার দয়া, করুণা আর নিজের উপর বিশ্বাস হারাবেন না, কারণ আসল আলো শুধু নিজের জন্য রাস্তা দেখানোর জন্য নয়, বরং আমাদের আশেপাশে হারিয়ে যাওয়া আত্মাদের জন্য আশা জাগানোর জন্যও হয়। আমার বিশ্বাস আমাদের প্রত্যেকের মধ্যে আলোর একটা বীজ আছে। ধৈর্যের সঙ্গে তাকে সিঁচাও, যদিও মাটি অনুর্বর হয়, যদিও আকাশে ঝড় হয়, আর তারপর একদিন আপনি দেখবেন যে ভালো জিনিস আপনি বুনেছিলেন সেগুলো আপনার জীবনে সবচেয়ে সুন্দর ফুলের ঋতু হয়ে ফিরে ফুটবে। সবাই ভাগ্যবান হয় জন্মায় না, কিন্তু প্রত্যেকেরই অন্ধকার একটা ভাগ্যবান হওয়ার অধিকার আছে। লায়লা হওয়ার বিকল্প বেছে নেওয়ার অধিকার আছে। যদি লায়লার গল্প আপনাকে ভাবতে বাধ্য করে, তাহলে কমেন্টে 1 লিখুন। আপনি এই ভিডিও কোন রাজ্য থেকে দেখছেন আমাকে বলুন, আমি আপনার গল্প পড়তে চাই। আর যদি আপনার এরম সরল, সত্যি আর আবেগপূর্ণ যাত্রা পছন্দ হয়, তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমরা পরের গল্পে আবার মিলতে পারি। পরের উষ্ণ যাত্রায় আপনাদের সঙ্গে দেখা হওয়ার আশা। বন্ধুরা, আপনি এটা কোথা থেকে দেখছেন আমাদের কমেন্ট করে অবশ্যই বলুন। আপনার এই গল্প কেমন লাগলো, আপনার মতামত আমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আপনি সব যেখানেই থাকুন সবসময় নিরাপদ আর শান্তিতে থাকুন। আর যদি আপনার কাছেও এমন কোনো আকর্ষণীয় গল্প থাকে, তাহলে তা কমেন্টে লিখে আমাদের সবার সঙ্গে শেয়ার করুন। আমরা আপনার গল্পের অপেক্ষায় থাকব। মোটা চশমার পিছনে লুকানো ছিল। ফারহান সবসময়ের মতো শুধু দূর থেকে চুপচাপ দেখছিল, কিন্তু তার ঠোঁটের হাসি তার সব মুখের গর্ব প্রকাশ করছিল। অনুষ্ঠান ঢাকের শব্দ আর জোরে তালির সঙ্গে শেষ হল। সবাই উঠোনে ছড়িয়ে পড়ল। স্মৃতি ছবি তুলছিল, অটোগ্রাফ নিচ্ছিল। লাইলা গুলমোহর গাছের কাছে দাঁড়িয়েছিল, হাতে পুরস্কার নিয়ে। তার হৃদয় অবর্ণনীয়ভাবে ভরা ছিল। হঠাৎ একজন মধ্যবয়সী লোক সাদা শার্ট পরে হাতে ক্যামেরা নিয়ে তার সামনে এলো। নমস্কার বেটি, সে বন্ধুত্বপূর্ণ হাসল। আমি একটা খবরের কাগজের রিপোর্টার। আমি তোমার ভাষণ শুনেছি, আমি খুব আবেগপূর্ণ হয়ে দিয়েছি। কি আমি তোমার ইন্টারভিউ নিতে পারি আর তোমার সম্পর্কে একটা লেখা লিখতে পারি? লাইলার চোখ চওড়া হয়ে গেল। এক মুহূর্তের জন্য সে বুঝতে পারল না কি উত্তর দেবে। রিপোর্টার তার সৎ চোখে বলল, তোমার মতো সুন্দর গল্পের দরকার, যাতে আরও লোক প্রেরণা পায়। কি তুমি রাজি? লাইলা ধীরে তার ঠোঁট কামড়াল, 1 সেকেন্ড দ্বিধা করল আর তারপর ধীরে মাথা নাড়ল। বিখ্যাত হওয়ার জন্য নয়, দেখানোর জন্য নয়, বরং এই কারণে যে সে বুঝত যে আজকের প্রতিটা সত্যি কথা কোনো অন্ধকারে ঘুরে বেড়ানো লোকের জন্য আশা জাগাতে পারে। আর যদি সম্ভব হয়, তাহলে সে তার ছোট আলো দিয়ে জীবনের এহসান শোধ করতে চায়। আর একটা হালকা হাওয়া বইল, আর একটা লাল গুলমোহর ফুল লাইলার কাঁধে পড়ল। সে ওপরে পরিষ্কার নীল আকাশের দিকে তাকালো আর মনে মনে ফিসফিস করল,
মা, আমি আপনার শিক্ষাকে হতাশ করিনি। আমি ঝড় পার করে এসেছি আর ফুল ফুটে গেছে। সবুজ ধানের ক্ষেতের মাঝে দিয়ে যাওয়া কাদামাখা লাল রাস্তায় একটা ছোট মেয়ের ছায়া একটা পুরনো সাইকেল চালাচ্ছিল। সাইকেলের পিছনের ঝুড়ি, বই, কিছু স্লেট আর কাপড়ের একটা ফ্যাকাশে থলিতে মোড়া কিছু সাদা চকের টুকরোতে ভরা ছিল। বসন্তের কোমল রোদ তার বাঁধা চুল আর সাদা স্যুটে পড়ছিল। সমুদ্রের হাওয়া বইছিল, তার সঙ্গে একটা পরিচিত নোনতা গন্ধ নিয়ে আসছিল। এই লাইলা ছিল। এখন সে ভিখারি মেয়ে ছিল না, না, পুরনো খারাপ অব্বার ভাগ্যবতী মেয়ে। এখন সে তার পুরনো মাছ ধরা গ্রামে ফিরে এসেছে তার সঙ্গে। সে উষ্ণ আলো নিয়ে, যা সে তার বড় হওয়ার বছরগুলোতে জড়ো করেছে। লাইলা একটা বিদেশি কোম্পানির আকর্ষণীয় প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। সেই অসাধারণ জীবন প্রত্যাখ্যান করেছে যার অনেকে স্বপ্ন দেখে। তার বদলে সে ফারহানের সঙ্গে, যে সেই ঝড়ো দিনগুলোতে তার নিঃশব্দ সঙ্গী ছিল, মিলে নুয়ের আলো নামে একটা ফাউন্ডেশন তৈরি করেছে, যা মধ্য ভারতের গরিব বাচ্চাদের জন্য ছিল। ছোট ছোট দান, পুরনো বইয়ের সংগ্রহ থেকে এই ফাউন্ডেশন একটা টিম করা কিন্তু অবিরাম জ্বলা শিখার মতো ছড়িয়ে পড়ল, যা ঠান্ডা শীতে জ্বলছিল। আর আজ তারা সেই জায়গায় ফিরে এসেছে যেখান থেকে সব শুরু হয়েছিল, সমুদ্রের ধারের গরিব মাছধরা গ্রাম। এখানে বাঁকা কাঁচা রাস্তা এখনও পাকা হয়নি। নারকেল পাতার বেঁকা ছাদ প্রতি ঝড়ের আগে ফেটে যেত। ছোট ছোট খালি পা এখনও প্রতিদিন স্কুল যাওয়ার জন্য নোনতা জলে হাঁটত। কিন্তু ঠিক এখানেই লাইলা দয়ার প্রথম পাঠ শিখেছিল। সাইকেল একটা খালি জমির সামনে থামল, যেখানে কখনো একটা ছোট বাজার হতো, এখন পরিষ্কার করা হয়েছে। একটা অস্থায়ী বোর্ড তারে ঝুলছিল, যার ওপর চক দিয়ে বেঁকা অক্ষরে লেখা ছিল নূরের আলো। কালো বাচ্চারা আগে থেকেই বড় সংখ্যায় জমে গিয়েছিল। কারো হাতে স্লেট ছিল,